আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 3, এপিসোড 3। নীলাদ্রি অযথা প্রশ্ন করে সময় নষ্ট করতে চাইছে দেখে ধ্রুব লাইটারে আঙুল ঘষে আগুন জ্বালায়। টেবিলে থাকা একটি লাল মলাটের ডায়েরির কোনায় চোখের পলকে আগুন ধরিয়ে দেয়। কোনো রকম হুঁশিয়ারি দেওয়ার অপেক্ষাও রাখে না। জিনিসটা পুড়তে শুরু করলে নীলাদ্রির যেন বুকে ব্যথা শুরু হয়। তৎক্ষণাৎ ও ডায়েরিটা তুলে নিয়ে জ্বলন্ত জায়গাটা হাত দিয়ে ঝাড়তে লেগে যায়। কিছু হারানোর ভয়ে ওর হাত এখন কাঁপছে, কপালে ঘাম জমছে। এরপর আর আগুন নেভানোর সুযোগটুকুও পাবি না। বি সিরিয়াস। কি জানতে চান বলুন? খুনগুলো কেন করলি? খুন না না, খুন না, খুন না। আমি কোনো খুন করিনি। আমি কাউকে মারিনি, কাউকে না। এবার আমি কাউকে মারতে পারি না। মানুষের রক্তে কেউ হাত ভেজায় নাকি? রক্তের ওই নোংরা আষ্টে গন্ধ নাকে পেলে কাগলায়। নীলাদ্রি, তোর এই ফাকিং অ্যাক্টিংটা এবার বন্ধ কর। অনেকক্ষণ থেকে সহ্য করছি তোর ঢ্যামনামো। শালা, তুই যদি খুন না করে থাকিস তাহলে কি ওই প্রমাণগুলো আমি নিজে বানিয়েছি? হ্যাঁ, কোনো প্রমাণ নেই আমার বিরুদ্ধে। তোর কাছে কোনো প্রমাণ নেই। আমি জানি তুই প্রতিশোধ নিতে আর নিজেকে বেস্ট পারফর্মার দেখাতে আমাকে ফাঁসাচ্ছিস। তোরই আমার সঙ্গে কমফোর্টেবল থাকে, আমার প্রশংসা করে বলে, ইভেন আজকে পেতে আমাকে এতটা সময় দিয়েছে বলে তুই হিংসায় চলে পড়ে মরছিস, তাই না? নীলাদ্রি, পুল ইওর টাং বিফোর আই হার্ম ইউ। কেন খুব ফাটছে না তোর? তোরির নাম শুনে খুব ফাটছে। তোরই কি আমার কাছাকাছি ঘেঁচতে দেখে খুব জ্বলন হচ্ছে বল? হ্যাঁ, তুই তো নিজের জাল মেটাতে আমাকে মুরগিয়া। প্রচন্ড রাগে নীলাদ্রির মাথা ধরে দেওয়ালে ঠুকে দেয় ধ্রুব। মুহূর্তে ওর কপাল ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে। দেওয়ালে ল্যাপটানো রহস্যময় কাগজগুলো রক্তের লালে বেশ কিছুটা ভিজে যায়। নীলাদ্রির নাকের ডগায় জ্বলন্ত লাইটার ধরে দাঁতে দাঁত ঘষে ধ্রুব। এবার যদি তুই আমাদের মাঝে দড়ি টেনে আনিস তাহলে এই ঘর সমেত তোকেও জ্যান্ত জ্বালিয়ে দেব। তুইও শেষ হবি আর তার সাথে তোর নোংরা খেলাও। হ্যাঁ, দেওয়ালে ঠেসে ধরা মাথাটা সহ নীলাদ্রির ঘাড়ে সজোরে ধাক্কা মেরে টেবিলে ফেলে দেয় ধ্রুব। মানুষের রক্তে আঁশটে পচা গন্ধ বলছিলি না? নে, এবার নিজের রক্ত শুঁকে দেখ গোলাপের গন্ধ পাস কিনা। শালা ছোট লোক, ইতর পিশাচ। অশান্ত ধ্রুবকে শান্ত করতে প্রিয় বন্ধু ময়ূখ এগিয়ে আসে। দেখ কেমন লাগে। ভাই ছাড়, মালটাকে মারিস না। আরে, ও মরলে 7 নম্বর মিসিং ভিকটিমের হদিশ দেবে কে? মাথা ঠান্ডা কর, ওকে ছেড়ে দে তুই। ধ্রুব, ছাড়। আমাকে যতই মারিস, যেটা আমি করিনি, যা আমি জানি না, সেটাতে কখনোই হ্যাঁ বলবো না, মরে গেলেও না। ধ্রুব আবার তেড়ে গেলে ময়ূখকে জাপটে ধরে ওখান থেকে টেনে সরিয়ে আনে। আমাকে আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। এখানে শুধু সময় নষ্ট করছিস। তার চেয়ে ভালো 7 নম্বরটাকে খোঁজ, দেখ পাস কিনা। পাবো কিনা মানেটা কি? তাহলে তুই 7 নম্বরকে এমন কোথাও গুম করেছিস যেখানে মশা মাছিও ঢুকতে পারবে না বলতে চাইছিস? তোর পিঠে এত দরকার হলে তোকে নাকে দড়ি পরিয়ে গাড়িতে বেঁধে তোকে নিয়েই সারা শহর তন্ন করে খুঁজবো, দেখবো কতক্ষণ না পেয়ে থাকি। পাবি না, কোনোদিন পাবি না। যারা খুন হইতো তোরা সবাই ছিল জানোয়ারের জাত। বেশ হয়েছে, সব কটা কুত্তার মতো মরেছে। বেশ হয়েছে। যে ওদেরকে মেরেছে তাকে 100 কোটি প্রণাম। শুধু একটাই আক্ষেপ, এদের
এদেরকে হাতে না মেরে ভাতে মারলে আরো ভালো হতো। অন্তত হাতের রক্তের আষ্টে বোটকা গন্ধ লেগে থাকতো না তার। লোকগুলো ভালো ছিল না খারাপ সেটা তুই জানলি কিভাবে যদি তুই খুনই না করে থাকিস? চিনতিস আগে থেকে? হ্যাঁ চিনতিস? কারোর সম্পর্কে জানতে হলে কি তাকে চিনতে হবে? ওই যে বললাম, রক্তের গন্ধ, ওই রক্তের তীব্র গন্ধই আমাকে চিনিয়ে দিয়েছে হারামখোরগুলোকে। আগেই বলেছি মানুষকে জানোয়ারগুলো মানুষেরই মতো দেখতে, কিন্তু ওদের গায়ে ওদের রক্তে একটা পচা আষ্টে গন্ধ লেগে থাকে, পচা আষ্টে গন্ধ, যেটা শুধু আমি পাই। আমি ভাই এসব কি বলছিস তার কাটা মালটা? ময়ূক এই সমস্ত কথার এক বর্ণও বুঝতে পারছে না। আমি তোকে ভালো কথা বলছি ধ্রুব, এর পিছনে আর এক ফোঁটাও সময় নষ্ট করিস না। শিগগির রেখে গাড়িতে তুলে ডেরায় নিয়ে চ। 3rd ডিগ্রি না দিলে শালার মুখ খোলাতে পারবি না। হ্যাঁ 3rd ডিগ্রি? 3rd ডিগ্রি? শালা নিজেদের অক্ষমতা ডাকতে অন্য একটা মানুষের কোমর ভেঙে মিথ্যে স্বীকারোক্তি আদায় করাটাই বুঝি তোদের পেশা? এই তোদের মতো মানুষদের জন্যই না শত লোকের হারিয়ে যায়। মরবি মরবি, তোরা মরবি, সব কটা এক ঝড়ে মরবি। নীলাদ্রি, শুধুমাত্র 7 নম্বর ভিকটিমের জন্য তোকে এখনো সুস্থ রেখেছি, তোর ভাষণ সহ্য করছি, নইলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম তোর আসল জায়গা কোনটা। একটার পর একটা খুন করে শুধু শুধু আমাদের সামনে ইনোসেন্ট সাজার নাটকটা করতে তোর বিবেকে বাঁধছে না? যে খুন আমি করিনি তার জন্য কিসের বিবেক দংশন? যাদের বিচার স্বয়ং ভগবান করেছেন, সেখানে আমার অনুতপ্ত হয়ে কি লাভ? এক মিনিট, একটু আগে অব্দিও যে বলছিল খুন করেননি, সে এখন হঠাৎ ভগবানকে টানছে। ইমপ্রেসিভ, ভেরি মাচ ইমপ্রেসিভ। তার মানে তুই বলতে চাইছিস ভগবান তোর উপর ভর করেছিল বলে ওই খুনগুলো তোকে দিয়ে তিনি করিয়ে নিয়েছেন, তাই তো? এটা আমি কখন বললাম? আমি শুধু বলতে চেয়েছি মানুষের জন্ম মৃত্যু যেমন বিধাতার হাতে, তেমন কে কিভাবে মরবে সেটাও ভগবানই বিচার করে ঠিক করে। আমি তো নিমিত্ত মাত্র, আমরা সকলে নিমিত্ত, আমরা সকলে নিমিত্ত। এটা আমার কোনো হাত নেই, এসবে আমার কোনো হাত নেই। তবে হাতের লেখা তো আছে। মানে প্রথম ভিকটিমের বডি ডাম্পিং এর জন্য হাতে লেখা টোপওয়ালা কাগজ আর জয়কান্তকে টোপ দেওয়া কাগজ দুটোর অক্ষরগুলো বাঁ হাতে লেখা। কোইন্সিডেন্টালি তুইও বাঁ হাতে লিখতে পারিস। এরপর 5th ভিকটিমের মুখ থেকে যে এক টুকরো কাগজ পাওয়া গিয়েছিল তার লেখাগুলোর সাথে তোর রাইট হ্যান্ডের হ্যান্ডরাইটিং হুবহু মিলে যায়। ইভেন এই ঘরের সব কাগজপত্র, এমনকি ডায়েরিতেও ওই একই হাতের লেখা আছে। এর থেকে কি প্রমাণিত হয় নীলাদ্রি? যে আমি করি, তাই তো? হ্যাঁ তাই। কোনো সন্দেহ আছে তাতে? আছে। সামান্য কটা হাতের লেখা দেখেই আপনি ধরে নিলেন আমি খুনি। পুলিশ অফিসার। শুধুই কি লেখা? নীলাদ্রির টেবিলের কোনায় পড়ে থাকা একটা ছোট্ট কাঁচের শিশি হাতে তুলে নেয় ধ্রুব। বিষ দিয়ে আমাকে মারার চেষ্টা, জয়কান্তকে স্পুফ কল করে ওকে দিয়ে কাজ হাসিল করানো, সম্মেলনীতে অদ্ভুত কবিতা পাঠ, আর সেই কবিতার 4টে লাইনের সাথে বডিতে থাকা স্ক্র্যাচগুলোর মিনিংফুল মিল পাওয়া। এত কিছু কি শো অফ ছিল? ইভেন লাল দিঘির মাঠ থেকে 4র্থ ভিকটিম নিখোঁজ হওয়ার সময় তোর ফোনের লোকেশন ওইখানেই পাওয়া যায়। আর সবশেষে তোর এই বিশেষ ঘরের ওই কোণে রাখা আঁশ বটিটা, যেখান থেকে এখনো রক্তের আঁশটে গন্ধ ভেসে আসছে। ভালো করে ধুতে পারিসনি মনে হয় না? এবার বল, এত প্রমাণ তোর এগেনস্টে, তখন তুই খুনি না হলে খুনি কে? তোর ভাষায় ভগবান নাকি শয়তান? ধ্রুব ভেবেছিল ওর মুখে নিজের বিরুদ্ধে এমন সব প্রমাণ সাপেক্ষ অভিযোগ শুনে এইবার নীলাদ্রি চমকাবে, অথবা ওর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠবে। কিন্তু সেরকম কিছুই হয় না। উল্টে হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ে নীলাদ্রি। কয়েকটা মাত্র প্রমাণ পেয়েছেন কি পান্ডে, তাতেই আপনি মিলে নিলেন, শিওর হয়ে গেলেন যে আমি খুনি। হাসির মাত্রা পুরোপুরি কমিয়ে নীলাদ্রি এবার টান টান হয়ে বসে। ওর চোখের তারায় অদ্ভুত এক কুটিলতা। খুনিকে ধরার এত তাড়া কিসের ধ্রুববাবু?
আপনাদের সাইকোপ্যাথ কিন্তু নিজের টার্গেট পূরণ না করে থামবে না। 7 নম্বর এতক্ষণে ভোগে চলে গেছে। বাঁচাতে হলে 8 নম্বরটাকে বাঁচান। ধ্রুবর চোখের কাছে আরো ঝুঁকে নীলাদ্রি। ওর গরম নিঃশ্বাস ক্রমাগত পড়ছে ধ্রুবর চোখের পাতায়। এখনো পর্যন্ত একটাও মানুষকে কোনো মানুষের রক্তে হাত না ভিজিয়েই বলছি, যোগ্য যারা বাঁচবে এবার, অযোগ্যদের দিন পুরোবার। সময় এখন দোরগোড়াতে। ওরা 8 জন মৃত্যু পথে। বাঁচাতে পারলে বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন। পৃথিবীতে যত রকমের উচ্চমাত্রার বৈচিত্র্যময় হাসি হয়, ঠিক তত রকম হাসি এক নাগারে হেসে চলেছে নীলাদ্রি। থামার কোনো নামগন্ধ নেই। ওর এই অসহ্যকর পাগলামো সচক্ষে দেখতে দেখতে রাগে ধ্রুবর মাথা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ও শক্ত হাতে ঘুষি পাকিয়ে সজোরে এক ঘা বসিয়ে দেয় নীলাদ্রির বুকের বাঁ পাশে। মারাত্মক ভারী ঘাখানা খেয়ে নিমেষে নীলাদ্রির হাসি থেমে যায় ঠিকই, তবে তৎক্ষণাৎ ওর চোখ মুখ পাল্লা দিয়ে অস্বাভাবিকভাবে কুঁকড়ে উঠতে শুরু করে। এতক্ষণ ধরে বিশ্রীভাবে অট্টহাসি হাসার দরুন নীলাদ্রির ফুসফুসের টান ধরছিল বটে, তার উপরে ধ্রুবর ঘুষির ভারটা যেন হৃদযন্ত্রে এবার চিনচিনে যন্ত্রণার জন্ম দিচ্ছে। এমনিতেও ওর হাঁপানির সমস্যা রয়েছে, দিনে 2 বার হলেও ইনহেলার টানে। আচমকাই সব রকম অসুস্থতা ওকে একসাথে আক্রমণ করলে সঙ্গে সঙ্গে ওর শ্বাসকষ্ট দেখা দেয়। উল্লাসের হাসি হাসতে থাকা নীলাদ্রিকে হঠাৎই শারীরিক প্রতিবন্ধকতার দাপটে কুপকাত হয়ে যেতে দেখে ধ্রুবরা যেন হাতে চাঁদ পায়। প্রথমে ওরা বিষয়টায় অত আমল দেয়নি, ভেবেছিল নীলাদ্রি নাটক করছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোলে, বা বলা ভালো নীলাদ্রির অস্বাভাবিক হাঁপানি, ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটোর অস্থিরতা সহ মুখের পেশিগুলোর ক্রমশ নীল হয়ে ওঠাটা ওদেরকেও বিচলিত করে তোলে। এই ধরনের দৃশ্যের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত হলেও অতি সত্বর কারোর মাথাতেই কোনো ব্যাখ্যা আসেনি। কিন্তু মাসখানেক আগেই ঘটে যাওয়া ডক্টর খান্নার মৃত্যুকালীন দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই ধ্রুবই সর্বপ্রথম তৎপরতা দেখায়। বুক খামচে ধরে চোখ মুখ খিঁচিয়ে জল থেকে সদ্য তুলে আনা মাছের মতো মেঝেতে পড়ে খাবি খাচ্ছে নীলাদ্রি। হঠাৎই পরিস্থিতির পাশা উল্টে অন্যরকম কিছু ঘটে যাওয়াতে ধ্রুবরা অসহায়ভাবে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। তবে অবস্থা ধীরে ধীরে জটিল হচ্ছে দেখে ধ্রুব বেশি সময় নষ্ট করে না। স্থান কাল পাত্র ভুলে তড়িঘড়ি নীলাদ্রিকে তুলে নিয়ে গুপ্ত স্থান ছেড়ে বেরিয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে একেবারে গিয়ে গাড়িতে তোলে। বাড়ি থেকে বেরোনোর সময় ডাইনিং টেবিলেই শুয়ে থাকা ইনহেলারটাকে পকেটে ভরে নিয়েছিল রানা। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ওটা নীলাদ্রির মুখে গুঁজে দেয়। ও ইনহেলারটা হাতে পেয়ে খড়কুটোর মতো ওটাকে জড়িয়ে ধরে বার কয়েক শ্বাস টানার পর শ্বাসকষ্ট কমলেও নীলাদ্রি মুহূর্তে জ্ঞান হারায় কোনো এক অজ্ঞাত কারণে, যার ফলে ধ্রুবর নির্দেশে ময়ূক গাড়ি ছোটায় হাসপাতালের উদ্দেশ্যে। পেরিয়ে গেছে 2 দিন। নীলাদ্রি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 দেওয়ালের মাঝে বন্দি। সেদিন শেষ মুহূর্তে ইনহেলারটা পাওয়াতে শেষ রক্ষা হয়েছিল ঠিকই, তবে ওর হৃৎপিণ্ডের বিশেষ সমস্যা দেখা দেওয়ায় ডাক্তাররা ওকে এত তাড়াতাড়ি ছাড়পত্র দেন না। ওদের বক্তব্য আরও কিছুদিন রোগীকে অবজারভেশনে রাখতে হবে, নইলে হিতে বিপরীত ঘটে গেলে সব দায় ধ্রুবদের ঘাড়ে এসে চাপবে। বিপদ বাড়াতে না চেয়ে ওরা 3 জন তাই আর বেশি তর্কে জড়ায়নি। সোফার হাতলে মাথা রেখে চোখ বুজে চিত হয়ে শুয়েছিল ধ্রুব। ওর মাথাটা বেশ ক্লান্ত। একান্ত শান্তির ঠিকানা তরির বাড়িতে অনেকক্ষণ হলো এসেছে সে, আর এখানে এসে সবার আগেই প্রেমিকার কাছে 3 কাপ কফির আর্জি জানিয়ে দিতে ভোলেনি। প্রেমিকার বাড়িতে এসে হুকুম করাটা যেন
ওর অলিখিত অধিকার। গোলাকার সেন্টার টেবিলে ট্রে সমেত পরপর 3টে কাপ নামানোর মৃদু আওয়াজ পেয়ে অলসতা কাটে ধ্রুবর। ও আড়মোড়া ভেঙে শীঘ্র উঠে বসে, ঘাড়টা দুপাশে আর উপর নিচে হেলিয়ে শিরদাঁড়াটা সোজা করে কফি কাপটা হাতে তুলে নেয়। রোগীর পথ্য মার্কা কফিতে চুমুক দিতে যাবে, ঠিক তখনই শুনতে পায় তরির ভারী গলার স্বর। নীলাদ্রি কেমন আছে? কে? বললাম নীলাদ্রি কেমন আছে? ওর খবর জেনে তোমার কি লাভ তরি? লাভ লোকসান বুঝি না ধ্রুব। একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যে আমাদের স্কুলের একটা ইম্পর্টেন্ট ফেস, তার জাস্ট খোঁজটুকু নিচ্ছি। কেন? এটা কি অপরাধ? না, অপরাধ না, তবে ও কি মানুষ? কি তুমি বললে না একজন মানুষ হিসেবে আর একজন মানুষের তুমি খোঁজ নিচ্ছ, তাই জিজ্ঞাসা করছে ও কি আদৌ মানুষ, মানে মানুষের মধ্যে পড়ে? ওর হাত পা মাথা সবই তো আছে ধ্রুব, তাহলে ও মানুষের মধ্যে না পড়ে অন্য আর কিসের মধ্যে পড়ে জানতে পারি? হাত পা মাথা থাকলেই সে মানুষ হয়ে যায় না। অমানুষরাও মানুষের মতো দেখতে, সেটা ভুলে যেও না। আর রইল পড়ে নীলাদ্রির ডেফিনেশন, ওয়াস্ত একটা পিশাচ, উন্মাদ, বদ্ধ উন্মাদ। এটা তোমার দৃষ্টিগত সমস্যা ধ্রুব, তাই তুমি এইসব উল্টোপাল্টা মন্তব্য করছো। তুমি কতটুকু চেনো নীলাদ্রিকে? কি এমন হিস্ট্রি জিওগ্রাফি জানো তুমি ওর ব্যাপারে? হ্যাঁ, কিচ্ছু না, কিচ্ছু জানো না। স্কুলের প্রতি নীলাদ্রির কন্ট্রিবিউশন, বাচ্চাদের প্রতি ওর নিঃস্বার্থ ভালোবাসা, ইভেন প্রতিটা এমপ্লয়ির সুবিধা অসুবিধাকে গুরুত্ব দিয়ে বিচার করাটা কজন বস ক্যাটাগরির মানুষেরা করে বলো তো? তুমি ওকে কাছ থেকে দেখলে, ওর সাথে মিশলে বুঝতে পারতে ওকে কতটা ভুল ভাবছো তুমি, কতটা ভুল ধারণা নিয়ে বসে আছো। সব জানলে আজ ওর সাথে দুর্ব্যবহার করার আগে 100 বার ভাবতে। এক মিনিট তরি, তোমার মুখে আমি এইসব কি কথা শুনছি? তুমি নীলাদ্রিকে ডিফেন্ড করছো, কি ব্যাপার? কথার মাঝে বাধা দিও না ধ্রুব, আমাকে বলতে দাও। হ্যাঁ, এটা ঠিক যে নীলাদ্রি আমাকে পছন্দ করে, বা বলা ভালো ভালোবাসে। একটা মেয়ে হিসেবে আমি ওর মনের গতিবিধি আঁচ করতে পারিনি এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও কেন ওকে শ্রদ্ধা করি জানো? কেন? কারণ ওর মনে কোনো খারাপ মতলব নেই, নোংরামি নেই, যেটা হয়তো আর 5টা বাইরের পুরুষের মধ্যে থাকে। আমি অন্য কারোর বাগদত্তা জেনেও আমাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেটা কখনো মুখ ফুটে বলেনি বা আমাকে জোরও করেনি। কোনো রকম ছলনার আশ্রয়ও নেয়নি আমাকে নিজের করে পাওয়ার জন্য। উল্টে বিপদের সময়ও আমার খেয়াল রেখেছে, তোমাকে তোমার রেসপেক্ট দিয়েছে। তুমি বিনা কারণে ওকে নিয়ে হাসাহাসি করো সেটা জানার সত্ত্বেও। তোমাকে ফোন করে করে ক্লান্ত হয়ে যেতাম আমি। আমার প্রচণ্ড দরকারের সময়ও তুমি ব্যস্ত আছি বলে ফোন কেটে কর্তব্য সেরে দিতে। ঘুরিয়ে একবারও জানতে চেয়েছ যে কেন ফোন করেছিলাম এতবার? যে মেয়েটা কিনা তার প্রেমিককে কাজের সময় কলই করে না, সেই মেয়েটা কেন এতবার ফোন করলো? তখন নীলাদ্রিকে আমি পাশে পেয়েছিলাম, তোমাকে না। আমার বিশেষ প্রয়োজনে ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আমার অসুস্থতায় দরকারি জিনিসপত্র লাগলে সেটাও বাড়ির দোরগোড়ায় চলে আসতো ওর দৌলতে। আর সেখানে তুমি আমার সব থেকে কাছের মানুষ হয়েও। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক বলেছো, এবার তুমি থামো। আর জাস্ট একটাও বাজে কথা নয়। বেশ জোরালো এক ধমকে তরিকে চুপ করিয়ে দেয় ধ্রুব। আরে আর দরকারি জিনিস মানে কি তরি? তোমার ঠিক কোন বিশেষ দরকারি জিনিসটা ডেলিভার করার কথা তুমি নীলাদ্রিকে জানিয়েছিলে, যেটা ওর সময় এনে দেওয়াতে ওর প্রতি তোমার একটা সফট কর্নার তৈরি হয়ে গেল? তুমি যেরকম দরকারি জিনিস মিন করতে চাইছো সেরকম কিছু দিয়েও আমায় হেল্প করেনি। এই আমি সত্যিটা শুনতে চেয়েছি শুধু। এটাই সত্যি। তরি, লাগছে ধ্রুব, আমার লাগছে। ছাড়ো 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 প্লিজ। তোমার জানার প্রয়োজন ছিল না যেটা, সেটাও তুমি জেনে ফেলেছ। এরপর আর কিছু বলার নেই। নাও প্লিজ লিভ মাই হ্যান্ড, লিভ মি, ইউ আর হার্টিং মি। তরি, আনসার দ্য ট্রুথ, অনলি আনসার দ্য ট্রুথ। আমি সত্যি ছাড়া অন্য কিছু শুনতে চাইনি। আমার কিন্তু ভীষণ লাগছে ধ্রুব। এই লাগছে, লাগুক। একটু লাগলে তুমি ক্ষয় হয়ে যাবে না, এরপর আরো বেশি লাগবে যদি তুমি ঠিকঠাক উত্তর না দাও। সত্যি জানাটা আমার দরকার, তুমি না বললে আমি কিন্তু দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব। অধিকার? ও আচ্ছা, তাই নাকি?
এখন কেন এসেছো অধিকার ফলাতে? হ্যাঁ, আমি তোমাকে যখন অসহায়ের মতো ফোন করতাম তখন তুমি ডিউটিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে। আচ্ছা, এরকমটা তুমি একাই করতে নাকি থানার বাকিরাও করতো বলো তো? কই কই ময়ূক তাকে তো দেখিনি আমি কখনো ফ্যামিলির দরকারে মুখ ফিরিয়ে নেয়। সে যতই ডিউটিতে থাকুক না কেন, ও কিন্তু কাজ নিয়ে কম সিনসিয়ার নয় তোমার থেকে। অথচ তুমি তুমি সত্যিটা বলবে কিনা, সত্যিটা বলবে কিনা? তুমি বলো সত্যি, কি সত্যিটা বলো। সেদিন আমার বাড়িতে একটাও স্যানিটারি ন্যাপকিন ছিল না, ডক্টর প্রেসক্রাইব করা আমার যন্ত্রণার সেই ওষুধটাও না। লাস্ট উইক বাড়ি থেকে ঘুরে আসার সময় ওগুলো যে ব্যাগে ভরিনি সেটা আমার খেয়াল ছিল না। ইভেন এখানে এসে ব্যাগ খুলে দেখিও নি যে ওগুলো আছে কি নেই, কারণ আমি জানতাম ভরে নিয়েছি। কিন্তু ওই দিন যখন আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম ধ্রুব, তুমি একবারও ধরোনি। মেসেজে অ্যাজ ইউজুয়াল বলেছিলে কাজের খুব চাপ, ব্যস্ত আছো। আমি কি করতাম ধ্রুব? কার কাছে সাহায্য চাইতাম বলো তো? আমার কাছে দিদি ফোন ব্যবহার করে না, তাই ওকে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। এই পাড়ার লোক কেমন তা তুমি খুব ভালো করে জানো। যন্ত্রণায় শরীর ছিঁড়ে যাচ্ছিল, তার সাথে ব্লিডিং। আমি পারছিলাম না আর সহ্য করতে। রাস্তায় যাওয়ার মতো শক্তিটুকু আমার ছিল না, তাই বাধ্য হয়ে নীলাদ্রিকে ফোন করেছিলাম। আর তারপর তারপর তুমি যদি এটা ভেবে থাকো যে আমি নীলাদ্রিকে আমার গাইনি প্রবলেমের ব্যাপারে সব খুলে বলেছি, তাহলে সেটা ভুল। ওকে শুধু বলেছিলাম আমার কিছু ওষুধ লাগবে, আর ওর মেয়েদের সঙ্গে যেন আমাকে একবার কথা বলিয়ে দেয়, পার্সোনাল দরকার আছে। শুধু এইটুকু শুনে নীলাদ্রি কি বুঝেছিল জানি না, তবেও আমার কথা মতোই সাহায্য করেছিল। মিনা মাসি মানে ওর বাড়ির মেয়ের এসে আমার দরকারি জিনিসপত্রগুলো দিয়ে গেছিল, সঙ্গে রাতের খাবারও, কারণ রান্না করে খাওয়ার মতো ক্ষমতা আমার তখন ছিল না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি নিজেও চাই না তুমি ছাড়া অন্য কোনো পুরুষ এসে আমার ব্যক্তিগত সাহায্য করুক, কিন্তু তখন আমি কতটা নিরুপায় ছিলাম সেটা একমাত্র আমিই জানি। কেন এরকম করো তুমি আমার সাথে? কেন? যখনই তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখনই তুমি আমার পাশ থেকে সরে যাও। এই অচেনা শহরে তুমি জানো আপন কে আছে আমার? সরি ভেরি সরি, ভেরি সরি তোরি। তুমি আমার জন্য যে কষ্টটা সহ্য করেছো সেটা কিভাবে লাঘব করো আমি জানি না, তবু পারলে আমাকে ক্ষমা করে দিও তোরি। আমি তো চেষ্টা করছি, চেষ্টা করছি নিজেকে শুধরে নেবার। দেখো খুব তাড়াতাড়ি শুধরে যাবো আমি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে তোরি। তোরি প্লিজ, তোরি এই তোরি প্লিজ এভাবে কেঁদো না। যা হয়েছে ভুলে যাও, আই প্রমিস। আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। একটু আগেও না বুঝে ওরকম ব্যবহার করে ফেলেছি, প্লিজ। তার জন্য যদিও বলবো না আমি তোমায়, আমাকে ক্ষমা করতে, কিন্তু শুধু এইটুকুই বলবো তোমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারি না। অন্য কেউ তোমার খেয়াল রাখুক সেটা আমি ঠিক মেনে নিতে পারি না। প্লিজ, জানো জানি মানে তুমি আমার দোষী হেল্পলেস হয়ে ওই নীলাদ্রিকে ফোন করতে বাধ্য হয়েছে। তবু দিন শেষে তুমি আমার প্রেমিকা, আমার হবু স্ত্রী, সে তোমাকে অন্য একজনের থেকে। ধ্রুব, সেদিন নীলাদ্রি আমার ফোন না তুললে আমি জানি না আমার কি হতো। তুমি তো আমার গাইনি প্রবলেমটা সম্পর্কে জানতে বলো। হ্যাঁ, ক্রিটিক্যাল সমস্যা। গাইনোকোলজিস্ট ডাক্তার মিত্র তোমাকে নেক্সট ইয়ার অবধি সময় দিয়েছেন, যদি ওষুধে না কমে তাহলে অপারেশন করাতে হবে। কিন্তু তাহলে ভাবো তো, হ্যাঁ, সেদিন ওই যন্ত্রণার হাত থেকে যার জন্য বেঁচে গেলাম, আজ তাকে তুমি দোষী? না ধ্রুব, না, কেউ কাউকে ভালোবাসতেই পারে, ভালোবাসা তো পাপ নয়, কিন্তু জোর করে অধিকার ফলানোটা পাপ, যেটা নীলাদ্রির ইন্টেনশন ছিল না। আমি হয়তো একটু বেশি একা হয়ে পড়েছিলাম, স্কুলেও মাঝে মধ্যে কান্নাকাটি করতাম, সে খবর স্টাফ রুম থেকে নীলাদ্রির কানে গিয়ে পৌঁছতো, আর তাই জন্যই ও হয়তো দিন দিন দুর্বল হয়ে পড়ছিল আমার প্রতি, যেটা দেখে তুমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে
সব তদন্তের ঊর্ধ্বে গিয়ে ওকে দোষী সাব্যস্ত করলে? না 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 তোরি 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 প্লিজ, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তুমি আমাকে ভুল বুঝছো। পুরো ঘটনাটা জানলে এই কথাগুলো বলার আগে কয়েকবার ভাবতে তুমি। দেখো, তুমি সবটা আবেগ দিয়ে বিচার করতে গিয়ে এতটা কষ্ট পাচ্ছ, এছাড়া আর কিছুই না। তবে বাস্তবটা কিন্তু আবেগ দিয়ে চলে না, চলে না তোরি। তুমি নীলাদ্রিকে যেমনটা ভাবছো তেমনটা নয়। ও আসলে তোমাকে যেটা দেখিয়েছে তুমি সেটা দেখছো, বাকিটুকু কখনো দেখতে চাওনি, বা বলা ভালো তোমার দেখার সৌভাগ্য হয়নি। তোমার তো কোনো ভুলও হতে পারে ধ্রুব। নীলাদ্রি আমাকে ভালোবাসে, ভালোবাসে বলেই কখনো আমার ক্ষতি করেনি। যে মানুষটা একজন মেয়েকে পাবে না জেনেও নিঃশর্তে ভালোবাসতে পারে, সে কিভাবে নিষ্ঠুর হয় ধ্রুব? তোরই এই পৃথিবীটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে ততটাই কুৎসিত। তুমি নীলাদ্রির আসল রূপ জানতে চাও না? আসল রূপ, ওকে ওকে, এক মিনিট পকেটে আছে আমার। কি দেখাবে তুমি? হ্যাঁ দাঁড়াও, এই যে এটা কি বলো তো? কাঁচের শিশি। কেন? এই শিশি দেশি শিশি নয়, এতে বিষ ছিল তোরই, বিষ, সো পয়জনিং বিষ। বিষ? সে তোমার কাছে কি করে? মনে আছে ডক্টর খান্নার মৃত্যু কিভাবে হয়েছিল? মনে আছে। তুমি বলেছিলে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তোমারই চোখের সামনে। তবে হসপিটালে নিয়ে যাওয়ার পর উনি মারা যান। অটোপসিতে জানা যায় ওটা নর্মাল কার্ডিয়াক অ্যারেস্ট ছিল না, ওটা নাকি একটা রেয়ার পয়জন ইনজেক্ট করে করানো হয়েছে। ইয়েস, ঠিক, একদম ঠিক বলেছো। তাহলে এটাও মনে আছে নিশ্চয়ই কি খাওয়ার পর ডাক্তার খান্নার শরীরটা অসুস্থ হতে শুরু করে? তোমার বোতল থেকে জল খাওয়ার পর। দাঁড়াও এক মিনিট, তার মানে বিষটা আমার বোতলে মেশানো হয়েছিল। জেরি নামের এক বিদেশি ছোকরাকে দিয়ে স্রেফ আমাকে মারার জন্য ওই বিষ নীলাদ্রি মিশিয়েছিল। কি বলে তুমি? নীলাদ্রি? ইয়েস। ইজ দিস পসিবল? ইয়েস। কিন্তু তুমি যে বলেছিলে ওই বিষ সাইকোপ্যাথ মিশিয়েছে। হ্যাঁ বলেছিলাম, কারণ আমার প্রাথমিক অনুমানের তালিকায় সাইকোপ্যাথ ছাড়া ওই সিচুয়েশনে আর কেই বা আসতো। কাল নীলাদ্রিকে সব প্রমাণ সম্পর্কে ফের জেরা করার পরও শুধু বিষের ব্যাপারে এইটুকু বলে যে ওটা মিশিয়েছিল জেরির সাহায্যে, আর জেরিকে এনেছিল চয়ন। এই চয়ন আবার সম্পর্কে নীলাদ্রির ভাইপো। নীলাদ্রি তোমাকে মারতে চেয়েছিল? ওই বিষ মেশানো জল খেলে তুমি তো আজ ডক্টর কান্নার জায়গায় তুমি থাকতে, আর আমি তোমাকে হারিয়ে ফেলতাম ধ্রুব। কেঁদো না তুমি, কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। প্লিজ চুপ করো। আরে ভগবানের কৃপায় আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থ আছি, এটাই বা কম কি? আমি তো ঠিক আছে, কিছু তো হয় না। কিন্তু নীলাদ্রি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছিল, এটা ও করেছে। আমি জানতাম তোরি, তোমার বিশ্বাস হবে না। ঠিক আছে, কাল ওর কনফেশনের সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে আছে, নাও দেখে নাও, নিজেই দেখে বিচার করো ও মানুষ নাকি অমানুষ। দেখো, এই যে দেখো, এই যে তোমার নীলাদ্রি। ভিডিওটা বন্ধ করো ধ্রুব, আমি যা বুঝার বুঝে গেছি। তুমি ঠিকই বলো, সত্যি আমি ভীষণ বোকা। কত সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলে। তবে ধ্রুব, নীলাদ্রির ভিডিও দেখার পরও আমার মাথা থেকে একটা সন্দেহ কিছুতেই যাচ্ছে না। তোরই কাউকে বিশ্বাস করা ভালো কথা, কিন্তু অন্ধ বিশ্বাস একদম ঠিক না। কি সন্দেহ করছো তুমি? তুমি বলেছিলে নীলাদ্রি ব্যক্তিগত আক্রোশ মেটাতে 6খানা খুন করেছে, তাও এত ব্রুটালি। একবার ভাবো, ওর তো তোমার উপরও কোনোভাবে একটা আক্রোশ জন্মেছিল, তাহলে তোমাকে কেন বিষ দিয়ে কাজ শেষ করে দিল? চাইলে ওর ওই নৃশংস মার্ডার লিস্টে তোমাকেও তো যোগ করতে পারতো। এই বিষয়টা আমিও ভাবছি তোরই, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে নীলাদ্রি একা নয়, ওর সঙ্গে অন্য কেউ আছে, যে আড়াল থেকে খেলছে, যে নিজে হাতে খুনগুলো করে নীলাদ্রিকে দাবার ঘুঁটি হিসেবে ইউজ করছে।
খুনির একের বেশি হওয়ার সম্ভাবনাটা আমি কখনোই উড়িয়ে দিইনি। এটা নিয়ে আমি এখনো নিজেই দ্বন্দ্বে। আমার সাবকনসিয়াস মাইন্ড এখনো বলছে খুনগুলোতে আরও কেউ ইনভলভড, আর সেটা হয়তো চয়ন, যে নীলাদ্রির ভাইপো। তাকে মাঝে মাঝে দেখা যায়, এমনটাই ওর মুষ্টিমেয় প্রতিবেশীর দাবি। এটা হওয়ার পসিবিলিটি কিন্তু প্রবল। দেখো, আমি কখনো তোমার এই কেসের ব্যাপারে নাক গলাইনি, কিন্তু গত পরশু নীলাদ্রিকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তোমার আর ময়ূখদার টুকরো কথাগুলো শুনে আমি কোনো কিছু মেলাতে পারছিলাম না, জানো। তাই থাকতে না পেরে আমি রানাকে ফোন করি। অনেকক্ষণ কথা হয় ওর সঙ্গে, ও আমাকে A to Z সবটাই জানায়। আর তাতে আমার মনে হয়েছিল কোথাও একটা ব্লান্ডার হচ্ছে, যদিও আজকের ভিডিও দেখার পর ব্লান্ডারের বিষয়টা মাথা থেকে চলে গেছে। কিন্তু কিছু প্রশ্ন বা খটকা কোনোভাবে মিটছে না। প্রথমত, ও তোমাদের হাতের জায়গায় ভাতে মারার কথা বলেছিল। এর মানেটা কি? ও কি তাহলে খুনের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ নয়? দ্বিতীয়ত, যে হ্যান্ডরাইটিংয়ের কথা তোমরা বলছো, সেখানে সব কিছু এক্সপার্ট দিয়ে মেলানো হলেও পার্টিকুলারলি ওর বাড়িতে পাওয়া হ্যান্ডরাইটিংগুলোর সাথে বাজেয়াপ্তগুলো কি এক্সপার্ট দিয়ে মেলানো হয়েছিল? এটা বললাম তার কারণ তৃতীয়ত, গত পরশুই নীলাদ্রি আমাকে একটা গিফট বক্স দেয়, আর তাতে খুব সুন্দর একটা আংটির সঙ্গে একটা চিরকুটও আছে। ওতে নীলাদ্রি নিজের মনের কথা লিখেছে আমাকে নিয়ে। বিলিভ মি, রানা যেরকম হাতের লেখার ছবি আমাকে পাঠালো, ওর সাথে কিন্তু এই চিরকুটের কোনো মিলই নেই। তবে কি ও নিজের ভাইপো চয়ন এবং নিজেকে একসাথে বাঁচাতে এত বড় নাটক করলো? ড্যাম ইট, তুমি 2 দিন পর বলছো তুমি চিরকুটের কথা? আরে 2 দিন পর? আরো আগে বলতে কি হচ্ছিল তোমার? তোর এখন দাঁড়িয়ে না থেকে নিয়ে এসো, শিগগিরই নিয়ে এসো ওই চিরকুটটা। কই নিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। তুমি একটু শান্ত হয়ে বসো, কেমন? আমি আসছি। তরি দ্রুত পায়ে চলে যায় নিজের বেডরুমের দিকে। ওখানের আলমারিতেই তালা বন্ধ করে রাখা আছে চিরকুট সমেত গিফট বক্সটা। ধ্রুব অস্থিরভাবে পায়চারি করতে থাকে ডাইনিং হলের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তরির খুঁজে আনা প্রশ্নগুলো ওর কানে বাজছে সমানে। সময় যেন আটকে গেছে, এগোতেই চাইছে না। এইমাত্র তরির বাড়ি থেকে বেরিয়ে সোজা হেঁটে একেবারে মোড়ের মাথার চায়ের দোকানে এসে দাঁড়িয়েছে ধ্রুব। সাধারণত চা খাওয়া ওর স্বভাবে নেই, তবুও পাঁচমিশালি প্রশ্নের অত্যাচারে জট পাকিয়ে যাওয়া মাথার শিরাগুলোকে ফের টানটান করতে ও 1 কাপ চায়ের অর্ডার দিয়ে পাশে সরে যায়। সবেমাত্র সন্ধে নামায় দোকান চত্বরে এখনো বখাটে দলের মূল পাণ্ডাদের পদধূলি না পড়লেও শিষ্যদের আবির্ভাব হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ধ্রুবর দুপাশের 2টি বেঞ্চে, একটিতে দোকানের একগাদা জিনিসপত্র ডাঁই করে রাখা, আর অন্যটিতে ওই ছেলের দল হাত পা ছড়িয়ে সমস্ত জায়গাটুকু দখল করে আরামে বসে আছে। ওদের ঠিক সামনেই সংবাদপত্রে বুঁদ বয়োজ্যেষ্ঠ একজন ভদ্রলোক যে সমানে দাঁড়িয়ে রয়েছে, সেদিকে তাদের ভ্রুক্ষেপও নেই। এদের সমীহ জ্ঞান দেখে ধ্রুবর মাথা থেকে পা অবধি জ্বলে যায়। অন্য সময় হলে ছেলেগুলোকে উচিত শিক্ষা দিয়ে মেরে তাড়াত, কিন্তু আজও ঝামেলা করার মানসিকতায় নেই। তাই ও বিশেষ বাক্য ব্যয় না করে দোকানিকে তাড়া দেয়। আরে 1 কাপ চা বানাতে আর কতক্ষণ লাগাবি রে নন্টে? এই তো দাদা, হয়ে গেছে। এই তো আপনারটাই গেলাসে ঢালবো এবার। ঠিক আছে, তাড়াতাড়ি কর। যদিও চা এখনো ফুটছে, তবুও নন্টের মিথ্যেটা সয়ে নিতে ধ্রুব সিগারেট ধরায়। আচ্ছা, আমার কত হয়েছে? পাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে ধ্রুব সেদিকে ফিরে তাকায়। তাকানোর কারণ একটাই, এইরকম ধীর স্থির গলার আওয়াজ ও বহুদিন বাদে শুনল। শেষ বোধহয় শুনেছিল ক্লাস 12-এ পড়তে বাংলা স্যারের গলার স্বরটা। বড্ড শান্ত মানুষ ছিলেন তিনি। দুরারোগ্য ব্যাধিতে ভুগে অকালে মারা যান সেই শিক্ষক আজও ধ্রুব স্মৃতিতে টাটকা। হুট করে তার কথাই মনে হওয়ায় ও এক নজর তাকাতে বাধ্য হয়েছিল, তবে পরক্ষণেই চোখ নামিয়ে নেয়। ওই তো চা 10, বিস্কুট 20 আর কেক 20, তার মানে আপনার হয়েছে কি 50 টাকা। আচ্ছা, এই নাও। লোকটি কর করে 50 টাকার নোট দিয়ে খাবারের দাম মিটিয়ে দোকান থেকে বেরোতে গেলে নন্টেও কি পিছু ডাকে। কাকা, এই বলছি যে বলছিলাম এখানে একটু রিভিউ দিয়ে যাবেন। নন্টের কথা শুনে লোকটি এবং ধ্রুব যতটা না বিস্মিত হয়, তার চেয়েও বেশি চমকায় ওই 3জন ছেলে
এমনকি ওরা বিদ্রুপের হাসি হাসতে হাসতে বলে বসে, এই এরা নটে, এই এরা শিমুলদার চায়ের দোকান, এরা কি গরিবের 5 স্টার হোটেল রে? হ্যাঁ, তোর রুভু লেখাচ্ছিস, দেখিস আমার ফুটো টিনের চাল চুইয়ে বৃষ্টির ফোঁটারা পড়ে, তোর সাদের রিবুট আবার ধুয়ে রাখায়। দেখো দাদারা, 5 স্টার হোটেল কিনা জানি না, তবে শিমুলদা বলেছে খদ্দেরদের থেকে 4টি ভালো মন্দ কথা লিখিয়ে নিতে, এতে দোকানের মঙ্গল হবে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয়। এই যে কাকা, তুমি বড় রিবু তো লেখো, এই দোকানের দুধ চা খেলে অন্য কারোর দুধ আর মুখের রসবে না। এই রে, অন্য কারোর দুধ নয় কাকা, দুধ চা হতো। মিস্টেক হয়ে আছে, মিস্টেক কাকা, তুমি আমার আগেরটা লিখে দিও না, তাহলেই কেস। এরই মধ্যে দোকানটির খাবারের মান সম্পর্কে 2-1 কথা লেখা হয়ে গেলে লোকটি আর দাঁড়ায় না। ছেলেদের কটূক্তি ও অশ্লীল হাসাহাসিকে পাশ কাটিয়ে নিজের গন্তব্যে চলে যায়। ধ্রুবরও এই পরিবেশে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। তাও ভদ্রলোক ছিল এতক্ষণ, সেটাই স্বস্তির। গরম চাটা কোনো মতে গলায় ঢেলেই নন্টের হাতে দাম ধরিয়ে দেয়। তবে নন্টে ওকেও কর্তব্যের খাতিরে রিভিউ লিখতে বলে। গরিব মানুষের ভালো হোক সেই ভেবে ঝটপট মন্তব্যটা লিখেই চলে যাচ্ছিল ও, কিন্তু তখনই ওর ফোনটা বেজে ওঠে। হ্যাঁ বল ময়ূক। বলছি, একটু আগে তুই যে চিরকুটটার কথা বললি, ওটার একটা ছবি তুলে ঝটপট পাঠাতো। কেন ছবি কেন? আজ রাত 8টার দিকে তো র্যাফোলজিস্টের চেম্বারে যাচ্ছিস, ভুলে গেলি নাকি? গিয়ে লাভ নেই, ডাক্তার অভিনব মিত্র এখন ব্যাঙ্গালোরে আটকে গেছেন। একটু আগে খবর পেলাম উনি কাল বিকেলের আগে ফিরতে পারবেন না। যেহেতু উনি আমাদের এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছিলেন, তাই ডিলে করতে চাইছেন না বলে ওই ফটোগ্রাফটা পাঠাতে বললেন। হবে কি এখন তোর সময়? না মানে তুই রাস্তায় থাকলে পরে পাঠাস। না, রাস্তায় ঠিক নেই, আসি একটা ফাঁকা চায়ের দোকানে বসে আছে। ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি, শুভ কাজে দেরি করতে চাই না। ধ্রুব লাইন কেটে পকেট থেকে চিরকুটটা বের করে। এদিক ওদিক কোথাও ওটাকে রাখার পরিষ্কার জায়গা না পেয়ে রিভিউ লেখা খাতাটার উপরেই ওটাকে রেখে শীঘ্রই ফ্ল্যাশের ঝলকে 4-5টা ছবি তুলে নেয়। সবচেয়ে স্বচ্ছ ছবিটা তড়িৎ গতিতে পাঠিয়ে দেয় ডক্টর অভিনব মিত্রের নাম্বারে। রবীন্দ্র স্মৃতি উদ্যানের মাঠে আজ সাজো সাজো রব। চারিদিক রকমারি আলো আর বাহারি ফুলের বিচিত্র সজ্জায় সেজে উঠেছে। রং বেরঙের ঝিকিমিকি কাপড়ের ফিনফিনে চাঁদোয়াগুলো মাথার ওপর হাওয়ার দোলায় দুলে দুলে উঠছে। দৃশ্যতই স্পষ্ট বড়সড় কোনো অনুষ্ঠানের তোড়জোড় চলছে নতুন উদ্যমে। যদিও সপ্তাহখানেক ধরে এই অনুষ্ঠান প্রাঙ্গণে পথ শিশুদের নিয়ে সমাজসেবী উদ্যোক্তারা ছোটর উপরে একটা শিক্ষামূলক প্রদর্শনী চালাচ্ছে বটে, যা দেখতে অধিকাংশ মানুষের আনাগোনা লেগেই আছে। তবে মূল লক্ষ্য যে বড় অনুষ্ঠানটির দিকে, সেটা এই জায়গার অপেক্ষমান সাজসজ্জাই জানান দিয়ে দিচ্ছে। ধ্রুবর মানসিক শক্তি একেবারে তলানিতে এসে ঠেকেছে। মন মেজাজ সব মুষড়ে পড়েছে। এমতাবস্থায় ওর এইখানে আসার এতটুকুও ইচ্ছে ছিল না, কিন্তু প্রেমিকার পীড়াপিড়ির সামনে ওর মন খারাপের দোহাই ধোপে টেকেনি। শত অজুহাত অসফল হয়ে সেই আসতেই হয়েছে। মাঠটা আকার আকৃতিতে যথেষ্ট বড়। চারিদিকের সুরূপ সাজসজ্জা আর বাচ্চাদের নিজের হাতে বানানো জিনিসপত্রের বিকিকিনি দেখতে দেখতে দুজন পাশাপাশি হাঁটছিল। মুখে কারোরই কোনো কথা নেই। এমন মৌন অবস্থা তোরির একটুও ভালো লাগে না। ওই প্রশ্ন করে, তুমি এখানে এসেও চুপচাপ থাকবে? হ্যাঁ, চুপচাপ কোথায়? এই তো তুমি বলো, আমি শুনছি তো। কোথায় শুনছো? কখন থেকে কত কথা বলে গেলাম, কোনো উত্তরই দিলে না। আপন মনে হাঁটছো, পাশে যে কেউ আছে সেটা একটু দেখো ধ্রুব। আমি তো তোমাকে আগেই বললাম তোরি, আমার যে কোনো কিছু ভালো লাগছে না। তুমি জোর করলে বলে আমি এখানে এসেছি, নইলে বাড়িতে শুয়ে রেস্ট নিতাম। তুমি কতটা শুতে আর কতটা ঘাম ঝরাতে সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। তুমি আমার সমস্যাটা বুঝতে পারছো না তোরি। যাকে আমরা বাঁচাতে চেয়েছিলাম, কাল ভোর রাতে তার লাশও ডোবা থেকে তোলা হলো। চোখের সামনে একটার পর একটা মানুষের জীবন চলে যাচ্ছে, আর আমি যেন দর্শকের মতো বসে দেখছি। বিশ্বাস করো, আমার ভীষণ অপদার্থ মনে হচ্ছে নিজেকে, খুব অসহায় লাগছে আমার। নীলাদ্রিও কোনো রকম মুখ খুলছে না, চয়নও বেপাত্তা। জানি না ওর লাস্ট টার্গেটটা কে।
তার মধ্যে আর মাত্র 20 দিন বাকি 6 মাস কমপ্লিট হতে। নিজের কেসটারও কোনো সুরাহা তো করতে পারলাম না আমি। ধ্রুব 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 এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে বাকিদের বাঁচাবে কি করে? আরে বাকিদের নয় তোরি, বলো বাকি একজন। মানে এটাই যে নীলাদ্রি বা চয়নের টার্গেট লিস্টে আর মাত্র একজনই পড়ে আছে, আর তাকে খুন করতে পারলি ওদের জয় নিশ্চিত। কিন্তু সেই একজনটা কে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। নীলাদ্রি বা চয়ন বা কোনো তৃতীয় ব্যক্তির তার কাছে পৌঁছানোর আগে আমাদেরকে পৌঁছতে হবে তার কাছে। যে করেই হোক তাকে খুঁজে বের করে সেফ জায়গায় ট্রান্সফার করাটাই আমাদের কাজ। যারা মারা গেছে তাদেরকে বাঁচিয়ে তোলা অসম্ভব, কিন্তু যে বেঁচে আছে তাকে রক্ষা করাটা সব দিক দিয়ে আমাকে সম্ভব করতে হবে। তাহলে কি করবে ভাবছো? মানে নেক্সট স্টেপ? আরে সেসব ভাবার জন্যই তো বাড়িতে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জোর করে। আমি বুঝতে পারিনি ধ্রুব, সত্যি বুঝতে পারিনি যে তুমি কেসটা থেকে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নয়, বরং একেবারে ক্লোজ করতে পারলে তবেই শান্তির শ্বাস নিতে পারবে। ভেবেছিলাম একঘেয়ে একই জিনিসের প্রতি লেগে থাকতে থাকতে তোমার হয়তো দম বন্ধ হয়ে যাচ্ছে, রিফ্রেশমেন্টের দরকার, তাই নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে আর আটকাবো না, তুমি যাও বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। একটা না একটা রাস্তা তো পাবেই তুমি, দেখো। আর শোনো, ভগবানকে একটু দেখো কেমন? মা সবসময় বলে মানুষ ফেরাতে পারে, বেইমানি করতে পারে, কিন্তু ভগবান কাউকে কখনো খালি হাতে ফেরায় না। জানি না তোরি, জানি না, তবে ঈশ্বর যদি সত্যিই থাকেন তার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সকলের পরিশ্রমের বদলে শেষ জনের প্রাণটা যেন খাঁচা ছাড়া না হয়। সব ঠিক হয়ে যাবে ধ্রুব, চেষ্টার ফসল দেরিতে হলেও পাওয়া যায়। তুমি একদম বেশি চিন্তা করো না। হয়তো। ওকে, তাহলে আমি আবার কি হলো? তো চেঁচামেচি কিসে? ওদের বিদায়ী আলোচনার মাঝেই এই মাঠের দূরবর্তী স্থান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। দুজনের কথাবার্তায় ছেদ পড়ে, ফলে ওরা আওয়াজ অনুসরণ করে সেদিকে ঘুরে তাকায়। কি হয়েছে বলো তো ওখানে? মনে হচ্ছে তো কেউ ঝগড়া করছে, চলো তো গিয়ে দেখি। কিন্তু তুমি যে বাড়ি যাবে বললে। হ্যাঁ যাবো, কিন্তু আগে ব্যাপারটা দেখে আসি, চলো। তরির হাত ধরে প্রায় টানতে টানতে ওই জটলার মাঝে এসে হাজির হয় ধ্রুব। চোখ দিয়ে দুজন যা দেখে সে দৃশ্য খুবই চেনা। এক মাঝবয়সী গাট্টা গোট্টা লোক একটি রোগা পটকা ছেলেকে এন্তার পেটাচ্ছে, এলো পাথারি চড়থাপ্পড়ও চলছে। জটলায় গোল করে দাঁড়িয়ে থাকা বাকি লোকজনের মধ্যে কেউ ছেলেটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছে, কেউ বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ধ্রুবরা প্রথম দর্শনে ভেবেছিল ছেলেটি হয়তো ছিঁচকে চোর, চুরি চামারি করে পালাবার সময় উদ্যোক্তা সদস্যের হাতে ধরা পড়ে মারধর খাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই ওদের টুকরো টুকরো কথা কানে আসলে কারণটা পরিষ্কার হয়ে যায়। বড় বা মূল অনুষ্ঠানটির স্বার্থে গোটা মঞ্চটিকে অনন্য সুন্দরভাবে সাজাবার উদ্দেশ্যে যে কৃত্রিম ফুলসজ্জিত বৃহদাকার ফ্রেমটি তৈরি করা হয়েছিল, সেটির মাথার অংশের বেশ কয়েকটি ফুল ছিঁড়ে গিয়েছে। সঙ্গে শূন্যস্থানগুলোতে শুকনো প্রায় নোংরা কালচে লাল দাগে ভর্তি। ফ্রেমটির অবস্থা এতটাই সঙ্গীন যে এটার অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বা শোভা বৃদ্ধির কাজে লাগতেই পারবে না। পাতলা ভিড়টা হাত দিয়ে পাশ কাটিয়ে মোটাসোটা লোকটির পাশে গিয়ে কৌতূহল মেটাতে ধ্রুব জিজ্ঞেস করে, কি হয়েছে দাদা, ছেলেটিকে এভাবে মারছেন কেন? এতক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনেকেই করুণা দেখাচ্ছিল, অনুরোধ করছিল, কিন্তু সাহস নিয়ে কাছে এসে এভাবে কেউ প্রশ্ন করেনি। কিন্তু ধ্রুবর পদক্ষেপে লোকটি অবাক হয়, তবে সে উত্তর দিতে কার্পণ্য দেখায় না। আরে কি হয়নি সেটাই জিজ্ঞেস করুন দাদা। একে তো এই ছেলের হাত সাফাইয়ের ব্যামো আছে, তার উপর শয়তান বাচ্চাটার জন্য আমাদের ঘাম ঝরানো টিম ওয়ার্ক, এতদিনের পরিশ্রম খাটাখাটনি সব জলাঞ্জলি গেল। হায় ভগবান, এখন কি হবে? কালকের মধ্যে স্টেজের ব্যাকগ্রাউন্ড ফ্রেম কিভাবে জোগাড় করবো বলুন তো? মন্ত্রী এমএলএরা সব আসবেন, তারা এসে কি আমাদের এই নোংরা কালি ঝুলি মাখানো থিম থেকে ডোনেশন দেবেন? আরে ফার্স্ট ইমপ্রেশন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? তাছাড়া এই থিমটা হস্তশিল্পের ওপর, হাতে করে ঘর গড়ি, তারা তো বলবেই নামের বার খানা খাসা, এদিকে কাজের বেলায় কুঁড়ের বাসা। ছি 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 ছি, কি কেলোর কীর্তি হয়ে গেল বলুন তো। লোকটি কপাল চাপড়ায়। এতক্ষণে ধ্রুব অদূরে
প্রবেশদ্বারের গেটে আটকানো প্ল্যাকার্ডটা খেয়াল করে। সেখানে স্পষ্ট গোটা গোটা অক্ষরে প্রদর্শনীর থিম সম্পর্কে লেখা, হাতে করে ঘরগুড়ি। ওদিকে আর চোখে এক নজর বুলিয়ে ধ্রুব লোকটিকে জিজ্ঞেস করে, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু ছেলেটির এতে দোষ কি? ওর দোষ? ওর দোষ? আরে ওর দোষ জানতে চান? তাহলে শুনুন, এই দামি ফ্রেমটা এই গ্রিন রুমে রাখা ছিল। ওকে বারবার করে বলে দিয়েছিলাম তুই এদিকে নজর রাখবি, যাতে জঙ্গলি বিড়াল টিড়াল ঢুকে এটা নষ্ট না করে দেয়। কিন্তু ও সেটা শুনলে তো এতটুকু ছেড়ে ড্রাগের নেশা করে উল্টে পড়ে থাকলো 5টা রাত। ব্যাস, তারপর পাহারা লাটে উঠলো। আজ অ্যানুয়াল প্রোগ্রামের আগের দিন জিনিসটা বের করে দেখি এই হাল। আরে ভগবান জানে রাত্রিবেলা কোন জঙ্গলি বিড়ালের দল এসে মারামারি করে গেছে ফ্রেমটার ওপরে। দেখুন গিয়ে সে কি রক্তারক্তি অবস্থা, ছিঁড়ে ঘুরে একাকার। আপনি বলুন, কোনো অনুষ্ঠান তো দূর, এটা কি আর পাতে দেওয়ার যোগ্য? কি বলছেন? তা যদি কিছু মনে না করেন তাহলে একবার ফ্রেমটা দেখতে পারি? আপনি দেখে কি করবেন মশাই? পারবেন আজকে রাতের মধ্যে ঠিক করে দিতে, আমাদের অর্গানাইজেশনের মান বাঁচাতে? না দেখলে সেই উপায় বা কি করে বলি বলুন তো? ঠিক আছে, এত করে যখন বলছেন তখন ঠিক আছে, আসুন আমার সঙ্গে আসুন। লোকটিকে অনুসরণ করে ধ্রুব এসে পৌঁছয় গ্রিন রুমের সামনে। ভিতরেও ঢুকতে হয় না। বাইরে ঘাসের উপরে কাত হয়ে শুয়ে থাকা ফ্রেমটা দেখেই ধ্রুব হাঁটু মুড়ে বসে পড়ে। অন্যদিকে ফ্রেমটি পুনরায় দেখে লোকটির হৃদয় কনকনিয়ে ওঠে। যতই হোক পরিশ্রমের ফল। ধ্রুব ওটাকে এমনভাবে খুঁটিয়ে দেখতে থাকে যেন ও এক্ষুনি সমাধান বের করে ফেলবে। অনেকক্ষণ ধরে দেখতে দেখতে হঠাৎই ধ্রুবর চোখ মন দুটোই আটকে যায় অবশিষ্ট কিছু অক্ষত ফুলসহ রক্তজাতীয় কোনো তরলের দাগ লেগে নষ্ট হয়ে যাওয়া আরও বাকি ফুলগুলোর উপরে। এক ঝলক দেখেই ও ভাবে, এই ফুলটা তো গতকালই কোথাও দেখেছে, কিন্তু কোথায় তা কিছুতেই মনে করতে পারে না তৎক্ষণাৎ। তবে সামান্য একটু মনঃসংযোগ দিতেই ওর চোখের সামনে ভেসে ওঠে কাল রাতের দৃশ্য। 7 নম্বর নিখোঁজ ব্যক্তিটির মৃতদেহের থেকেও ও একটি কৃত্রিম ফুল উদ্ধার করেছিল, যেটা আকৃতিতে 5 সেন্টিমিটারের বেশি নয়। মৃত মানুষটির মাথার চুলগুলো ভীষণ রকমের কোঁকড়া ও অমসৃণ হওয়ায় ফুলটা চুলের জটে বা ফাঁকেই আটকে ছিল। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচড়া করা সেই ফুলটার সাথে এই ফ্রেমের ফুলগুলো যেন হুবহু মিলে যাচ্ছে। তবু ধ্রুবর নিজের পঞ্চ ইন্দ্রিয়ের উপর পুরোপুরি বিশ্বাস না হওয়ায় ও 100% নিশ্চয়তা আদায় করতে চটজলদি ময়ূখের নাম্বার ডায়াল করে। সৃষ্টি ধ্বংসের শোকাহত লোকটি বড় বড় চোখে ধ্রুবর দিকে তাকায় ওকে এভাবে তড়াক করে লাফিয়ে উঠতে দেখে। তরির বেশ অবাক লাগে প্রেমিকের কার্যকলাপে। লোকটি অবশ্য চেয়েও ধ্রুবকে ওর দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞেস করতে পারে না, ধ্রুবর হঠাৎই পরিবর্তিত শরীরী ভাষার কাঠিন্যের দিকে তাকিয়ে। হ্যালো 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 ময়ূক, হ্যালো। হ্যাঁ বল ধ্রুব, তুই এখন ফোন করলি, কিছু পেয়েছিস নাকি? পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তুই এক কাজ কর, আধ ঘন্টার মধ্যে রবীন্দ্র স্মৃতি উদ্যানের মাঠে চলে আয়। এখানে একটা এক্সিবিশন চলছে। ওকে, আমি আসছি। আর শোন। হ্যাঁ বল। কাল রাত্রে ভিকটিমের মাথার চুলে যে আর্টিফিশিয়াল ফুলটা জড়িয়েছিল, যেটাকে আমরা চুল কেটে বের করলাম, ওই ফুলটাকে, পার্টিকুলার ওই ফুলটাকে আনতে কিন্তু একদম ভুলবি না, বিকজ ওটাই এখন আমাদের সার্চ লাইট। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্রুব একপাশে সরে গিয়ে সিগারেট ধরায়। প্রবেশদ্বার গেটের দিকে এক দৃষ্টে তাকিয়ে ময়ূখের আসার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। বিস্মিত তরি এবং লোকটি উভয়ই প্রশ্ন সাজিয়ে বসে আছে, অথচ জিজ্ঞেস করার মতো শক্তি বা সাহস কুলিয়ে উঠতে পারছে না কেউই। ঝড়ের বেগে বাইক চালিয়ে ধ্রুবর দেওয়া গন্তব্যে মাপা সময়ের আধ ঘন্টারও আগে পৌঁছে যায় ময়ূখ। প্রবেশদ্বার গেটের ওপার থেকেই ধ্রুবকে দেখতে পেয়ে ও প্রায় ম্যারাথন দৌড়ে চলে আসে বন্ধুর কাছে। এসেই দুই হাঁটু মুড়ে সামান্য কুঁজো হয়ে দ্রুত লয়ে দম নিতে নিতে বলে ওঠে, হ্যাঁ, কি কেস ধ্রুব?
হ্যাঁ চয়নকে পেয়েছিস নাকি? হ্যাঁ কোথায় আছে মালটা? আজকে সারাকে রাম কেলান কেলিয়ে বাড়ি নিয়ে যাবো, রাম কেলান কেলিয়ে বাড়ি যাবো। হ্যাঁ বল কোথায় আছে, কোথায়? মাঠে মেলার মতো অনুষ্ঠান হওয়ার কারণে অনেক হকারের আগমন হয়েছিল বিভিন্ন মুখরোচক সহযোগে। তাদের থেকে কেনা এক প্যাকেট ছোলার কিছুটা মুখে ভরে চিবোচ্ছিল ধ্রুব। ময়ূখকে দেখে ও খেতে খেতে বলে ওঠে, শান্ত হ ময়ূর, শান্ত হ। আর আমাকে পুরো সিনেমাটা বলতে দে। তখন তো শুধু ট্রেলার শুনেছিলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল। হ্যাঁ এমনিতেও মনে পড়লো তুই আমাকে ওই ফুলটা আনতে বলেছিলি, বাট আমি এনেছি যদিও, কিন্তু ওই ফুল কোন হোমেযোগ্যে লাগবে বলতো? হ্যাঁ বলছি সব বলছি, এদিকে আয় আগে। প্রায় সন্ধে হয়ে আসছে, ফলে ইতিমধ্যেই মেঘমুক্ত আকাশে গোধূলির নীল রঙের বিস্তৃতি আর ধবধবে সাদা চাঁদের উপস্থিতি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। প্রদর্শনীর যে কটি অংশ আলোবিহীন ছিল সেখানেও ঝলমলে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। গ্রিন রুম এবং তার বাইরের চত্বরটাও এর থেকে বাদ যায়নি। ময়ূখকে টেনে এনে ফ্রেমটার সামনে দাঁড় করিয়ে দেয় ধ্রুব। সন্দেহজনক অংশগুলোতে আঙুল বুলিয়ে নিজের বিবৃতি শুরু করে। এটা একটা ব্যাকগ্রাউন্ড ফ্রেম, যেটা স্টেজের পিছনটা কভার করে সাজানোর জন্য বানানো হয়েছিল। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এর সাথে ফুলের কি সম্পর্ক? কানা নাকি? ফ্রেমটা ফুল দিয়ে তৈরি, দেখতে পাস না? ও হ্যাঁ তাই তো, তুই এত তাড়া মারিস না যে আমার মাথা জায়গায় থাকে না। ঠিক আছে হয়েছে, এখন মন দিয়ে শোন যা বলছি। যে উদ্যোক্তা লোকটিকে ধ্রুব প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রেমটি সারানোতে সাহায্য করার ব্যাপারে, সেই লোকটি নিজের দরকারে আবারও উদয় হয়। কে মশাই, খুব তো তখন আপনি বড় মুখ করে বললেন আমাকে হেল্প করবেন, ফ্রেমটা সারাবার উপায় বলে দেবেন। তা সময় তো বয়ে যাচ্ছে দাদা, আপনি না পারলে বলে দিন, আমি আমাদের টিমের সঙ্গে মিলে না হয় একটা ব্যবস্থা করে নিই। শুধু আশা দিয়ে তো লাভ নেই, কথা যখন রাখতে পারবেন না দেন কেন কে জানে বাবা, যত সব। অর্গানাইজেশনের মালিক কে? হ্যাঁ আমাকে কিছু বললেন? হ্যাঁ আপনাকেই বলছি, আপনাদের এই অর্গানাইজেশনের মালিক কে? তা জেনে আপনি কি করবেন? আপনি সাহায্য করবেন বলেছিলেন, তাও আবার আমাকে। এখানে মালিকের প্রসঙ্গ আসছে কোথা থেকে? সাহায্য করবো বলেই তো মালিককে দরকার, তাকে একবার ডাকুন। আমি আপনাদের দুজনের মত নিয়ে জিনিসটা ঠিক করতে চাই, নয়তো পরে দেখা যাবে আপনার পছন্দ হলো অথচ মালিকের হলো না। এদিকে হাতে বেশি সময়ও নেই, দেখুন কি করবেন, ভাবনা চিন্তা আপনার ওপর। লোকটার মগজের উপর ধ্রুব এমন কূটনৈতিক চাপ সৃষ্টি করে যে ও বাধ্য হয় যুক্তিটা মেনে নিতে। তাও নিজেকে ক্ষমতাবান দেখাতে নাটকীয় ভাবনা চিন্তার অঙ্গভঙ্গি করতে থাকে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। মাত্র মিনিট কয়েক পরই সে ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মালিককে ফোন করার উদ্দেশ্যে ওখান থেকে দূরে সরে যায়। হাতির মতো পায়ের থাবা ফেলে লোকটার এলোমেলোভাবে হাঁটা চলা দেখে ময়ূখ ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। দেখ কিভাবে নাচছে, দেখ। প্যানিক কিং, যখন থেকে জিজ্ঞেস করেছি তখন থেকে আমার পিছন ছাড়ছে না। কি কুক্ষণে বলেছিলাম যে হেল্প করব, অবশ্য না বললে মালটা দেখাতেও না। আর আমার যাকে ছাড়, ওই কথাটা বাদ দে। ও যতক্ষণে ভাঁটিয়ে আবার এদিকে আসবে আমার মাথা খেতে, ততক্ষণে আমাদের কথা হয়ে যাবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ বল। তুই এয়ার টাইটে করে যে রক্তমাখা ফুলটা এনেছিস চটপট ওটা বের কর, আর ফ্ল্যাশ লাইট জ্বালা, কুইক। অল ডান। এবার কাজ তোর, আমার না। দেখ তো ভালো করে এই ফ্রেমে থাকা ফুলগুলোর সঙ্গে ভিকটিমের চুলে পাওয়া স্যাম্পেলটা মিলছে কিনা। ওকে। দুটোই তো সেম রে ধ্রুব, এটা আবার কি কেস? না ঠিকই এটা সেম। এর মানে? এর নয়, বলে এগুলোর মানে কি? দেখ এখানে শুধু রেয়ার কাটিং ফুলগুলোই নয়, সঙ্গে খয়েরি রঙের ছাপ দাগও রয়েছে, ঠিক যেমনটা স্যাম্পেল ফুলের পাপড়িতেও আমরা দেখতে পাচ্ছি। এইসবের ইনার মিনিং কি বুঝতে পারছিস? অল্প। তুই কি তাহলে এটা বলতে চাইছিস যে এইখানেই 7 নম্বর ভিকটিমের ভবলীলা সাঙ্গ করা হয়েছিল? নয়তো বা ভিকটিম আত্মরক্ষার জন্য সাইকোটার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল, তাই এই জায়গাটায় কালচে রঙের রক্তের ছাপ আর নষ্ট হয়ে যাওয়া ফুলগুলোর অবশিষ্টটা রয়ে গেছে। একদম ঠিক, হাতাহাতি। এখানে এই ফ্রেমের গা ঘেঁষে হাতাহাতি হয়েছিল ওই দুজনের মধ্যে। তবে একটা জিনিস তুই ভুল প্রেডিক্ট করে ফেলেছিস। কোনটা?
এখানে অবশ্যই মারামারি হয়েছিল এবং তা আত্মরক্ষার জন্যই ছিল, তবে সেটা ভিকটিমের শেষ সময়ে হয়নি। ইট হ্যাপেন্ড ইন দ্য টাইম অফ কিডন্যাপিং। কি বলছিস কি? হ্যাঁ, আমি ঠিক বলছি, কারণ ওই কার্টুনটা বলছিল এই ফ্রেম যে গ্রিন রুমে রাখা হয়েছিল সেখানে ওরা পয়সা বাঁচাতে এক ড্রাগ অ্যাডিক্ট ছেলেকে পাহারায় বসিয়েছিল, আর সে ওখানে পাহারা দিচ্ছে 5 দিন ধরে। আজ হলো 6ঠ দিন, তার মানে 6 দিন আগে, অর্থাৎ প্রথম দিন ঘটনাটা ঘটে। এদিকে ভিকটিমের মাথার পিছন দিকে যে লোহার রডের আঘাত চিহ্ন পাওয়া গেছে সেটাও ফরেন্সিকের হিসেবে ওই 5-6 দিন আগেকার ঘা। তাহলে এবার 2 × 4 কর। ওরে শালা, এত বুদ্ধি তুই রাখিস কোথায়? ঈশ্বর প্রদত্ত বটে। হ্যাঁ, পারি সবাই, কিন্তু প্রশ্ন হলো শিকার আর শিকারী দুজন মিলে একই সাথে এখানে কি করছিল? তুই বোধহয় ভুলে যাচ্ছিস ময়ূর, আমাদের এই শিকারী বাবু তার শিকারদেরকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান চলছে এমন সব মাঠ, হল, উদ্যান থেকেই কিডন্যাপ করে। অতএব এক্ষেত্রেও তাই হয়েছে একদম। তবে ধ্রুব, এইবার একটা বিষয় আমার বিশাল খটকা লাগছে। কোন বিষয়? সাইকোটা এটা কিভাবে জানতে পারছে যে কখন কোথায় প্রোগ্রাম বা ইভেন্টগুলো হতে চলেছে? মেবি লিফলেট বিলি করার জন্য, অথবা প্রচার অভিযান। হ্যাঁ ভাই, ভালো বলেছিস তো। এটা ছাড়া আর কিন্তু সত্যি কোনো উপায় নেই এসব সম্পর্কে জানার। তুই একদম ঠিক বলেছিস, একদম ঠিক। ঠিক কিনা জানি না, তবে আমার এটাই মনে হলো। সুতরাং সেই হিসেব মতো আমাদের এখন এটাই খোঁজ নিতে হবে যে নেক্সট ইভেন্ট কোথায় হচ্ছে বা হতে চলেছে। এই যে মশাই। ধ্রুবদের আলাপ আলোচনার মাঝখানে হঠাৎই ছেদ পড়ে ওদের ঠিক পিছন থেকে ভেসে আসা এক বাজখাই গলার স্বরে। দেখুন দেখুন, আমাদের মালিক বাবুও চলে এসেছেন। এইবার 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 আপনি কি অজুহাত দেবেন? এবার তো আপনাকে উপায়টা বলতেই হবে। আমিও দেখি এমন কি বিশেষ বুদ্ধি আপনি দেবেন। হ্যাঁ, দেখুন। যা বাবা, এই টেলা মালটা তো দেখি সত্যি সত্যি মালিককে নিয়ে চলে এসেছে। ভাই ভাই, তুই আদৌ কিছু ভেবে রেখেছিস তো নাকি? আমাকে তোর ছাগল মনে হয় নাকি যে ফালতু কাজের জন্য সময় নষ্ট করব? ওর মালিকের সামনে আমার মাথায় র্যান্ডামলি যা আসবে সেটাই বলে দেবো। চল এখন এটার পাওনা গন্ডা আগে মিটিয়ে দিয়ে আসি। এই কি গুজগুজ করছেন বলুন তো মশাই? ফাঁকি দেওয়ার তাল খুঁজছেন নাকি? না না, তা কেন খুঁজবো? এত বড় মুখ করে আপনার উপকার করবো বলেছিলাম, এখন মুখ নষ্ট করে পালালে হয় কি? বাহ, জ্ঞানের নাড়ি দেখছি ভালোই টনটনে। বেশ তো, তাহলে ও পাশে চলুন, মালিক ওখানেই অপেক্ষা করছে। কথা শেষ হতে না হতেই লোকটা মাঠের আলো আধারি কোণার দিকটা লক্ষ্য করে পায়ের গতি বাড়িয়ে এগোতে শুরু করে। ধ্রুব আর ময়ূখ যেহেতু ঝাড়া হাত পা মানুষ, কোনো তাড়া নেই ওদের, তাই ওরা হেলে দুলেই হাঁটতে থাকে। সঙ্গে লোকটিকে নিয়ে হাসাহাসির অন্ত নেই। স্বল্প আলো বিশিষ্ট মাঠের এই অংশটিতে এসে থামে ওরা তিনজনই। ঘাসের উপর রাখা বেতের মোড়ায় এক ভদ্রলোক বসে আছে। সামনের টেবিলে থাকা ফাইলের পাতা তুলে মনোযোগ সহকারে সই করছে সে। কাজে মগ্ন থাকায় লোকটি খেয়াল করেনি এদের আগমন, ফলে ধ্রুবই প্রথমে সদ্ভাব বিনিময় এগিয়ে আসে। নমস্কার, আমি ধ্রুবনীল সেনগুপ্ত। ও আমার বন্ধু ময়ূখ বিশ্বাস। আমি আপনার এমপ্লয়িকে বলেছিলাম আপনাকে ফোন করে এখানে ডাকতে। নমস্কার নমস্কার, আসুন আপনারা আসুন। আপনাদের ব্যাপারে জনার্দন আমাকে সবই বলেছে। বসুন না, বসুন, দাঁড়িয়ে থাকবেন না, বসুন। লোকটির কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য বড্ড চেনা চেনা লাগে ধ্রুবর। যদিও আধো আলোতে তার মুখটা সেভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে বোঝা গেলেও ও কতটা চিনতে পারত সে নিয়ে সন্দেহ রয়েছে। তার উপর এক গুঁয়ে উদ্যোক্তা লোকটির পাহাড় প্রমাণ জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য সহজে তাকানোও সম্ভব না। ধ্রুবর মনে সবে মাত্র এই লোকটির গলার স্বর নিয়ে টুকরো প্রশ্ন জেগে উঠেছিল, ঠিক তখনই তাল কাটে আবার ওই বিরক্তিকর লোকটির কর্কশ আওয়াজে। আপনারা স্যারকে উপায়টা বলুন তো, বেশি কথা না বলে। উনি আমার থেকে সবে শুনেছেন। ছোট একটা কাজের জন্য শুধু শুধু স্যারকে এখানে ডেকে এনে বিরক্ত করলেন। ডোন্ট ব্লেম দেম জনার্দন। উনি তোমাকে প্রস্তাবটা ঠিকই দিয়েছিলেন, আর আমি তো কাছে পিঠেই ছিলাম। আসতে কোনো অসুবিধাও হয়নি, একটুও বিরক্ত হইনি আমি। নমস্কার, আমি সৃজন দেবনাথ, এই অর্গানাইজেশনের মালিক। ওর কথায় কিছু মনে করবেন না, একটুতেই মাথা গরম হয়ে যায় তো ছেলেটার। আপনি বলুন,
রাতারাতি বানানো যাবে এমন কোনো ডিজাইন বা আইডিয়া জানা থাকলে অবশ্যই তাড়াতাড়ি বলুন। আসলে খুব আর্জেন্ট, বুঝতেই পারছেন। লোকটির পেশাদার ও লৌকিকতা মিশ্রিত গলার আওয়াজ শুনে ধ্রুবর ভ্রম কিছুটা ভাঙে। কণ্ঠস্বর নিয়ে যে ধন্ধ ওর মনে বাসা বেঁধেছিল সেটাও শোনার ভুল ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে। হয়তো রুক্ষ মানুষের ভিড়ের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে কারোর গলায় একটু আন্তরিকতা বা একটু সুশীলতার ছাপ দেখতে পেলে সেটাই হৃদয়ে গেঁথে যায়, বারবার তা কানে বাজে। এই ভ্রম হয়তো তারই কারণ। মিস্টার ধ্রুবনীল সেনগুপ্ত, আপনি কি কিছু ভাবছেন? না না, বলছিলাম মানে ভাবছিলাম বলতে এই ডিজাইনের ব্যাপারেই ভাবছিলাম। আপনি একটা কাজ করতে পারেন, কম খরচে কিছু ফোমের ফুল, প্লাস্টিকের লতাপাতা আর ওই কাগজের বড় বড় ঘাস কিনে আনতে পারেন। এইগুলো সব জড়িয়ে পেঁচিয়ে এই ধরুন কয়েকটা ফুলের তোড়া মতো বানিয়ে ফেলুন। তারপর মাথার অংশের যে সাইডটা ড্যামেজ হয়েছে ওখানের এক কোণ থেকে অন্য কোণে অ্যালুমিনিয়ামের তার বেঁধে দড়ির মতো বানিয়ে তাতে তোড়াগুলো চিপকে দিন। ব্যাস, হয়ে গেল, রিপেয়ারিং কমপ্লিট। বাহ 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 বাহ! এই ধ্রুব, তোর এই গুণটার কথা তো জানা ছিল না ভাই। তুই হস্তশিল্পের দিকে ঝুঁকতে পারিস, হ্যাঁ? ভালো পয়সা পাবি কিন্তু। আপনার বুদ্ধিটা আপনি একেবারেই খারাপ দেননি ধ্রুবনীলবাবু। অতি কম সময়ে এমন টেকনিক অ্যাপ্লাই করে খুঁত ঢেকে ফেলার আইডিয়াটা আমার দারুণ ইন্টারেস্টিং লাগলো। কিন্তু জনার্দন বাবু, আপনার কি মত? মানে আমার আর কি মত থাকতে পারে প্রভু, মানে স্যারের ইচ্ছেই আমার ইচ্ছে। জিনিসগুলো কোথা থেকে আনবো সেটা আপনি বলে দিন, এখনই কাজ শুরু করে দিই টিমদের দিয়ে। তবে একটা প্রবলেম কিন্তু হবে। কি সমস্যা আবার? আসলে এই যে সাজসজ্জা দেখছেন না, এইগুলো যে আমরা শুধুই কিনে এনে সেট করি এমন না। ওই ডিজাইনার ফুল, পাতা, টেক্সচার, এমনকি অতিথি বরণের সময় বা অভিবাদন জানানোর সময় ব্যবহৃত পেপার ব্লাস্টগুলো আমাদের সংস্থায় হাতে তৈরি হয়। খেয়াল করে দেখবেন আমাদের প্রতিটা নকশার বিশেষত্ব আছে, এই ব্যাপারে একটা আইডেন্টিটি আছে, আইডেন্টিটি। আর এই ইভেন্ট ডেকোরেট করার সাথে সাথে ডেকোরেশনের জিনিসপত্র যেহেতু আমাদেরই হ্যান্ডমেড অথেন্টিক প্রোডাক্ট হয়, তাই বড় বড় কোম্পানি থেকে শুরু করে এই ক্লাবের মেম্বাররা আমাদের কাজকে খুব পছন্দ করে। হ্যাঁ, আর বলছি যে ওই ইউনিক ডিজাইন আর ভালো কারিগরদের জন্য বিখ্যাত আমাদের এই অর্গানাইজেশনে কিন্তু কপি পেস্টের দাগ পড়ে যেতে পারে বাইরে থেকে মাল মশলা আনালে। কি স্যার, আমি কি ভুল কিছু বললাম? না, ভুল কিছু বলনি জনার্দন, কিন্তু এমন একটা মেস ঘটে যাওয়ার পর এক রাতের মধ্যে এটা ছাড়া অন্য কোনো উপায়ও যে হাতে নেই। দেখুন, আমার মনে হয় না যে এটা কেউ ধরতে পারবে। আর যেখান থেকে আনাবেন তাদেরকে না হয় মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দেবেন, আশা করি খুব একটা সমস্যা হবে না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না ধ্রুববাবু, এটা কপিরাইট আইনের আওতায় চলে আসবে। অন্যের সৃষ্টিকে চুরি করাটা বেআইনি, অপমান করাটাও ঠিক নয়। তার চেয়ে ভালো অনুষ্ঠান শেষে সত্যি বলে দেব, এতে মান ইজ্জত সবই বাঁচবে, উল্টে লোকে সম্মানও দিয়ে যাবে। হ্যাঁ, বাহ, এমনটা করতে পারলে তো আপনাদের পক্ষে খুবই ভালো হয়। সততাই আদর্শ নীতি কথাতেই আছে। তবে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ, বলুন। সৃষ্টি যখন এতটাই দামি, তখন সেটাকে কড়া পাহারায় রাখলেন না কেন? কি করে বুঝতাম যে ওই কম বয়সী ছেলেটা হঠাৎ করে ড্রাগের নেশা শুরু করবে? জানলে ওর ঘাড়ে দায়িত্ব চাপাতামই না। এর আগে অনেক কাজই সুষ্ঠুভাবে উদ্ধার করেছিল, তাই বলেই তো কাজটা দিয়েছিলাম। এক্সকিউজ মি। হ্যাঁ, তো ওই হাত টান স্বভাব থাকলেও দায়িত্ব দিলে সেটা যত্ন নিয়ে পালন করত। কিন্তু কি যে হলো! এক মিনিট। ছেলেটা আগে কখনো ড্রাগ নেয়নি, মাত্র এই টানা 5 দিনই সে ড্রাগ নিল। ব্যাপারটা ভারী অদ্ভুত না? সে আর অদ্ভুত হয়ে কি হবে বলুন? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। ও এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে, আপনারা একটু কথা বলুন, আমাকে এবার যেতে হবে। ময়ূখ অনেকক্ষণ চুপ ছিল, এবারে ও মুখ খোলে।
বলছি কিন্তু কেন, এই তো এলেন আপনি, এখনই চলে যাবেন? কিছু একটা এসফার করে দিয়ে যান, নইলে আপনার এমপ্লয়ি আমার বন্ধুর মাথা খারাপ করে দেবে তো। সরোজিনী পার্কে পরশু থেকে একটা কর্পোরেট ইভেন্ট শুরু হবে। সেখানকার কাজগুলোর ফাইনাল চেকিংয়ের জন্য ফোনের পর ফোন আসছে, যে না বেরিয়ে তো উপায় নেই ধ্রুববাবু, ময়ূরবাবু। তবে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করে ভালোই লাগলো। আগামীকাল অনুষ্ঠানে অবশ্যই আসবেন কিন্তু, আর ডিসিশন তো দিয়েই দিলাম তখন। এবার তবে আমি আসি, শুভরাত্রি, আসি। বিদায় জানানোর সৌজন্যে সৃজন নমস্কার করার তাগিদে 2 হাত জড়ো করলে ধ্রুব খেয়াল করে ওর ডান হাতের তালু থেকে আঙুল অবধি ক্রেপ ব্যান্ডেজ জড়ানো। হয়তো কখনো কোনোভাবে চোট পেয়েছে। হাত দুটোকে কাছাকাছি এনে জুড়তেও ওর তাই বেগ পেতে হচ্ছিল। সৃজনের প্রস্থানের সাথে সাথে ওর কর্মচারী জনার্দনও তাড়াহুড়ো দেখিয়ে চলে যায়। ফলত ফুরসত পেয়ে ধ্রুব আর ময়ূক একাকী দাঁড়িয়ে নতুন বিষয়গুলো নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়। ঠিক তখনই একদল বাচ্চা কোথা থেকে ছুটে এসে হৈ হৈ করতে করতে ওদের চারপাশে গোল হয়ে ঘুরতে শুরু করে দেয়। ঘন ঘন কনফেক্টি পেপার ব্লাস্ট ফাটানোর সঙ্গে সঙ্গে তারা তাল মিলিয়ে সুরেলা গলায় প্রাণ খোলা স্বরে গাইতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ গান। ধ্রুব, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জীবনের সব বাধা কাটিয়ে তুমি আবার নিজের ছন্দে ফিরে এসো। ভগবানের কাছে শুধু এটুকুই আমার চাওয়া। দুভাগে ভাগ হয়ে যাওয়া বাচ্চাদের ভিড়ের ঠিক মাঝখান দিয়ে ধ্রুবর দিকে সোজা হেঁটে আসে উৎফুল্ল তরী। ওর ঠোঁটে লেগে রয়েছে লাজুক মিষ্টি হাসি। ধ্রুবকে উষ্ণ আলিঙ্গন করে পুনরায় ওকে শুভকামনা জানায় তরী। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ধ্রুব। লাভ ইউ সো মাচ। ভাই, আজ তো তোর মুরগি হওয়ার দিন ভাই, মানে বার্থডে আর কি। একেবারে ভুলে গিয়েছিলাম রে। তুই, আমি ওকে কি উইশ করবো তার আগে তোকে একটা ধন্যবাদ দিই। হ্যাঁ, ভাগ্যিস তুই সময় থাকতে মনে করালি, নইলে বেড়া টাইমে উইশ না করার অজুহাত দেখি এবছরের ভুড়ি বসটা ওকে একদম শিখে তুলে দিতে পারিনি। হ্যাঁ, আগে উইশ তো কর, তারপর খাওয়ার কথাটা চিন্তা করিস। ও হ্যাঁ, তাও ঠিক। এই মানে হ্যাপি বার্থডে। আর মানে ধ্রুব স্যার, হ্যাঁ, বুড়ো হওয়ার ধাপে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা। খুব শীঘ্রই বিয়ে থা করে সংসারী হও, শত সন্তানের পিতা হও। কি তাই তো তোরই? কি যে বলো না ময়ূকদা, আমাকে কি মহাভারতের গান্ধারী পেয়েছো তুমি? তোরই তুমি বুঝতে পারছো না। আমাদের একটা বাচ্চা হোক কি 100টা, মানুষ করার দায়িত্ব তো ময়ূখের। কি বলিস ভাই? দেখছিস তো তোর স্বভাব, তুই শুধরবি না ভাই। হ্যাঁ, আমাকে কথায় কেটেই যেন তোর সর্বসুখ। হয়েছে, দুজনকে আর লড়াই করতে হবে না। আমি কাছের একটা রেস্টুরেন্টে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি। তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। এমনিতেও রাত বাড়ছে। আশ্রমের বাচ্চাদের ঘড়ি ধরে আশ্রমে পৌঁছে দিয়ে আমাকেও তো বাড়ি ফিরতে হবে। চলে এসো তোমরা, আর গল্প করো না, আমি এগোলাম। এই তোরাও সব চলে আয়, আবার পরে খেলবি ওগুলো নিয়ে। রেখে দে পাশে, চলে আয়। প্রায় 10 বছরের প্রেম জীবনে তরীর কখনোই এত আড়ম্বরপূর্ণ ও চমকপ্রদভাবে নিজের প্রিয়তমের জন্মদিন উদযাপন করার সুযোগ হয়নি। তাই এইবার মন মতো ইচ্ছে পূরণ করতে পেরে ও নিজে যতটা না খুশি হয়েছে তার চেয়েও বেশি লজ্জা পেয়েছে। তবে তরীর থেকে প্রথমবার এমন চমক পেয়ে এত অনিশ্চয়তার মাঝেও ধ্রুবর মন প্রেমিকার প্রতি আনন্দে, শ্রদ্ধায় ভরে ওঠে। ও যেন নতুন উদ্যম পায় অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার। আশ্রমের বাচ্চাগুলোকে নিয়ে তরী চলে যেতেই ধ্রুব খেতে যাওয়ার জন্য ময়ূককে তাড়া মারতে চায়, কিন্তু ঠিক তখনই ওর নজর পড়ে নিজের শার্টের দিকে। ছটফটে বাচ্চাগুলোর হাতে ফাটানো সেই পেপার ব্লাস্টের ছোট ছোট টুকরোগুলো ধ্রুবর জামার সাথে আঠা ছাড়াই আঠার মতো লেগে রয়েছে। ময়ূখেরও একই অবস্থা। এমন কদাকারভাবে জনবহুল জায়গায় গেলে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হবে ভেবে দুজনেই ওগুলো হাত দিয়ে ঝেড়ে ফেলতে শুরু করে।
জামা ঝাড়তে ঝাড়তে দু একটা আঙুলে লেগে থাকা কাগজ ধ্রুবর চোখের দৃষ্টিতে ধরা দিলে ও ওগুলোর আকৃতি দেখা মাত্রই চমকে ওঠে। এ যেন হুবহু সেই সব পেপার ব্লাস্টের ছোট ছোট টুকরো যেগুলো প্রতিবারই প্রতিটা মৃতদেহের মাথার তালু অথবা চুলের ডগা থেকে পাওয়া যাচ্ছিল। এগুলোর কথা কস্মিনকালেও ভুলবার নয়। মাত্র একদিনে এত রকম সূত্র, একাধিক সাদৃশ্য ও সন্দেহজনক বৈশিষ্ট্য পেয়ে ধ্রুবর মধ্যে কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। ও ছুটে ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেও পারে না, ওরই জন্মদিন উপলক্ষে তৈরির করা আয়োজনের কথা ভেবে। ফলত এই প্রথম ও কর্তব্যের চিন্তা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে স্বাভাবিক ছন্দে ময়ূককে সঙ্গে নিয়ে গিয়ে চলে নির্দিষ্ট রেস্তোরাঁর দিকে। টিউবলাইটের তীব্র আলোয় ধ্রুবর ঘরের প্রতিটা কোণ আলোকিত হয়ে আছে। দেওয়ালে ঝোলানো হোয়াইট বোর্ডটা থেকে ক্রমাগত ভেসে আসছে লেখালেখির খসখসে শব্দ। ওই বোর্ডে আঁকা এক রেখাচিত্রের উপর মার্কার চালিয়ে ধ্রুব যেন অঙ্কের নিয়মে কোনো হিসেব মেলাতে চাইছে। দূর থেকে বসে দেখলে এই দৃশ্যটিকে কাটাকুটি খেলার সঙ্গে গুলিয়ে ফেলার প্রবল সম্ভাবনা। ধ্রুবর হুকুমে রানাও ভরপেট খেয়ে রাত ঘুমের মায়া ত্যাগ করে এখানে এসে ঢুলছে। যদিও ময়ূখের চোখে আজ অলৌকিকভাবে ঘুমের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। অন্যদিকে ধ্রুবর সঙ্গে ঘুম, খাওয়া আর স্নানের সম্পর্ক তো বহুকাল আগেই চুকে বুকে গিয়েছে। চোখের পাতা খুলে রানাকে রাত জাগার মিথ্যে প্রচেষ্টা করতে দেখে ধ্রুব ঝাঁঝিয়ে ওঠে। রানা, জীবনে ঘুমার জন্য অনেক সময় পাবি, কিন্তু কাজের সময় ঘুম মারলে হোল লাইফ জেগে কাটাতে হবে। থাকিস তখন নিশাচর হয়ে। ময়ূখ হাই তুলবে বলে সবে মনস্থির করেছিল, ঠিক তখনই বন্ধুর বাজ খাই গলা পেয়ে ও নিজেকে সামলে নেয়। কে আর শুধু শুধু বকা খেতে চায়। রানা দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো করে বিরাট হাই তুলে বলে, হ্যাঁ, দুদিন না, তিন দিন 3 রাত ঠিক করে ঘুমায়নি ধ্রুবদা, তাই আজ চোখটা একটু বড্ড বেশি আরাম পেতে চাইছে। তো আমার এতে কি দোষ বলো? না, তোর কোনো দোষ নেই, দোষ তোর গার্লফ্রেন্ডের। মানুষ রাত জাগে পড়াশোনা করবার জন্য বা কাজের জন্য, আর তুই আর তোর গার্লফ্রেন্ড তোরা জাগিস কুত্তার মতো ঘেউ ঘেউ করার জন্য। কি বলে? এই বান্ডিদা, এই তুমি হাসবে না তো? বেশ বেশ, তোমার এক পিস জুড়ুক না। হ্যাঁ, তুমিও বুঝবে কত ধানে কত চাল। শোনো, অত চাল আর ধানের কোয়ান্টিটি না মেপে ময়ূক কেন হাসছে এইসব না ভেবে এই দিকে ধ্যান জ্ঞান দাও। হ্যাঁ বাছা, আর দিয়ে আমায় ধন্য করো। হ্যাঁ হ্যাঁ ধ্রুব, সেই ভালো। তুই এই মরকটটার কথা বাদ দিয়ে বলতো তখন থেকে কি দাগফাক কাটছিলি? হ্যাঁ, ওইটা বিশ্লেষণ কর, কাজ দেবে। অভিমানে ঘুম ঘোরে এবং মানসিকভাবে জর্জরিত রানার দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব। ছেলেটা আদতে খারাপ না, ওর প্রেমিকা কিয়ারাও যে মন্দ চরিত্রের বা মানসিকতার তা কিন্তু নয়। সাধারণত এদের দুইজনের বয়স এতটাই অল্প যে ফুটন্ত রক্তের ধোঁয়া হাওয়ায় মিশে যেদিকে যায় ওরাও টানে টানে সেদিকেই যায়। গোটা একখানা প্রেমিক প্রজন্ম এখন অন্ধকারে ডুবে। সকলের একটাই আক্ষেপ, একটাই অভিযোগ, ও আমাকে বোঝে না। ধ্রুব, এই তুই লাল কালির দাগটা টেনে কি ইন্ডিকেট করতে চাইছিস বলতো? মানে এতগুলো কালোর মাঝে একটা লাল বেশ ডাউটফুল। কালো দাগগুলোর ওপর দিয়েই আমরা এতদিন ঘুরছিলাম, আর এই লাল দাগটা সেই রাস্তাটা দেখাচ্ছে যেটা আমরা প্রথম থেকে পেতে চেয়েছি। মানে দেখ ময়ূক, আজ সন্ধ্যায় ওই কার্টুনটা, কি যেন নাম, ওই তো জনার্দন। হ্যাঁ, ওই জনার্দন। ও বলেছিল ওদের অ্যাসোসিয়েশন বা কোম্পানির সমস্ত ইভেন্ট অর্গানাইজ করা থেকে শুরু করে মাল মেটেরিয়ালসের যোগান অবধিও ওরাই দিয়ে থাকে।
ইভেন ওগুলো ওদের স্বনির্ভর প্রকল্পের আন্ডারে, মানে হাতে করা, ফলে ওদের হ্যান্ডমেড ক্রাফটসগুলো ভীষণ ইউনিক হয়। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তার সঙ্গে এই দাগ, মানে রাস্তা, এটার কি সম্পর্ক এখনো বুঝলি না? আচ্ছা, এবার আরও একবার ভাব, ওই অ্যাসোসিয়েশনের বানানো ইউনিক প্রোডাক্টগুলোই বারবার কেন ভিকটিমদের মাথায় পাওয়া গেল? পেপার ব্লাস্টের কাগজের টুকরোগুলো মেশিনে কাটা হলেও কালার কম্বিনেশনের দিক থেকে আর 5টা বাজার চলতি টুকরোর চেয়ে সম্পূর্ণ আলাদা। তাহলে প্রতিটা বডির চুলে যা যা স্যাম্পল পাওয়া গিয়েছে ঠিক সেইগুলোই কেন আজ সন্ধ্যেতে ওই ইভেন্ট অর্গানাইজেশন কোম্পানির প্রোডাক্টের সাথে হুবহু মিলে গেল? ইভেন রক্ত মাখা ফুলটাও। ইজন্ট ইট সাসপিসিয়াস? ওদা, আমি এতক্ষণ ঘুমিয়ে ঢুলছিলাম ঠিকই, বাট তোমাদের কথাবার্তা শুনে ঘুম চটকে গেছে আমার। তাহলে তোমার অ্যানালিসিস অনুযায়ী যদি ধরি, তবে সাইকোপ্যাথ আলাদা আলাদা অনুষ্ঠানে নয়, উল্টে একমাত্র ওই ইভেন্ট অর্গানাইজেশন কোম্পানি যেসব অনুষ্ঠান সাজায় ঠিক সেইখানে গিয়ে এই হানা দেয়। হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছিস রানা। কিলার আর অন্য কোনো কোম্পানির নয়, বরং এই পার্টিকুলার কোম্পানিটার হাতে সাজানো অনুষ্ঠান কেন্দ্রগুলোকেই বেছে নিয়েছে কিডন্যাপিংয়ের বেস্ট প্লেস হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই কোম্পানির ফিল্ড ওয়ার্ক প্লেসই কেন সে হানা দেয়? কীভাবেই বা জানতে পারে, আর কেই বা জানায়? আন্টিদা, মেবি ওরা এরা যে ইভেন্ট মেকওভারের কন্ট্রাক্ট পায় সেগুলো সব শহরের নির্জন প্রান্তের দিকে, যেমন ধরো বড় মাঠ, পুরনো হল, ফাঁকা জমি আর শুনশান জায়গা কিডন্যাপিং করার জন্য বেস্ট হয়। এই সব ভেবেই হয়তো ওখানে ঢু মারে। কনক্লুশনটা ভুল না, তবে আমার মনে হয় এটাই একমাত্র কারণ হতে পারে না। আরও কিছু বেনিফিটস পায় নিশ্চয়ই। যার 1 নম্বর, এই কোম্পানিটার কাজ এতটাই নিট অ্যান্ড ক্লিন যে ওরা সময়ের 1 রাত আগে হলেও টোটাল ডেকোরেশন কমপ্লিট করে রাখে, যার জন্য লোকজনও আর বেশি থাকে না কাজের জায়গায়। আবার ফিনিশিং টাচ দেওয়ার জন্য ফাইনাল চেকিংয়ের কড়াকড়িও মিটে যায়। এমন একটা রেস্টফুল সিচুয়েশনে কতই বা লোক আসবে কাজ ছাড়াও কাজ করতে? ওই 2-1 পাহারাদার ছাড়া আর তো কেউ, তাদেরকেও আবার ড্রাগ ফাক খাইয়ে অজ্ঞান করে দেয় সে। তারপর শুরু হয় ওর মরণ খেলা। কি খতরনাক সেই লোক! হ্যাঁ, যাকে বলে ঠান্ডা মাথার খুনি। হ্যাঁ, ও কি সেটা নিয়ে আর ভাবার সময় নেই। এখন আমাদের ভেবে দেখতে হবে এই কোম্পানির কন্ট্রাক্ট নেওয়া নেক্সট ইভেন্টের কাজ কোথায় হচ্ছে। নেক্সট ইভেন্ট আরে ধ্রুব, তুই ভুলে গেলি, ওই কোম্পানির মালিক সৃজন দেবনাথ কথায় বলছিল না যে সরোজিনী পার্কে কাল সন্ধ্যেতে নাকি একটা কর্পোরেট ইভেন্ট আছে? যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে কাল অথবা আজ মাঝরাতেই ওখানেও আবার একটা কিডন্যাপ হতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, আবারও একটা শেষ কিডন্যাপিং হতে চলেছে। তবে সেটা সরোজিনী পার্কে নয়, অন্য কোথাও। মানে? আর সরোজিনী পার্কে নয় কেন? কারণ ওটা অফিস এরিয়া, আর পার্কের চারপাশটা অফিস বিল্ডিংয়ে ঘেরা। নাইট শিফট, ডে শিফট, কাজের শিডিউলের জন্য মানুষের আনাগোনা লেগেই রয়েছে। তার উপর কাল সৃজনবাবু এও জানিয়েছিলেন যে সরোজিনীর ফিনিশিং টাচ এবং রিচেকিং এখনও কমপ্লিট হয়নি। যেহেতু কালই অনুষ্ঠান, তাই অন্তত 12 ঘন্টা আগে হলেও ওরা কাজ শেষ করে রাখার জন্য আজ রাত জেগে ডেকোরেশন কমপ্লিট করবে। সুতরাং ওখানে এখন অনেক লোকের সমাগম, সঙ্গে আবার অফিস বিল্ডিংয়ের আউটারে সিসিটিভি লাগানো। এত কড়া নিরাপত্তায় কিডন্যাপিং বোকামো। আর আগামীকাল ওই দিনের ঝলমলে আলোতে কাউকে তুলে নেওয়া ইটস ইম্পসিবল। তাহলে আর এমন কোনো জায়গা থাকতে পারে ধ্রুবদা যেখানে প্রস্তুতি থেকে শুরু করে ফাইনাল চেকিং ও কমপ্লিট, শুধু অনুষ্ঠানের অপেক্ষা? সেদিক থেকে দেখতে গেলে এই সাইকো একটা লাশ ফেলার 10 থেকে 15 দিনের মাথায় আর একটা কিডন্যাপ করে, অন্তত সিরিয়ালি ডেটগুলো তাই বলছে। অতএব আজ ভোরে 7 নম্বর লাশ ফেলা হয়েছে, আজ 2রা নভেম্বর, এর ঠিক 10 দিন পর 12ই নভেম্বর, 12র 5 দিন বা 2 তারিখের 15 দিন পর 17ই নভেম্বর। তাহলে আমাদের এখন জানতে হবে যে 12 থেকে 17 তারিখের মধ্যে শহরের কোথায় কোথায় অর্গানাইজেশনের হাতে সাজানো অনুষ্ঠান হতে চলেছে, এবং অবশ্যই সেই জায়গাটা খুনির ইচ্ছা অনুযায়ী ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কিনা। এরকম ব্যাপার হলে আমি এখনই খোঁজ লাগাচ্ছি ধ্রুবদা। তুই কিভাবে খোঁজ লাগাবি রানা? আরে কি আর মারফত, ও তো মডেলিং শোয়ের জন্য সারাক্ষণ এইসব বড় জায়গায় খোঁজ করতেই থাকে যেখানে আরামে শো করা যায়, বাট কোনোবারই মাঠ ফাঁকা পায় না। বেশ, তাহলে ফোন কর।
ধ্রুবর অনুমতি পেয়ে রানা ফোন কানে তুলে বেশ খানিকক্ষণ কথা বলে নেয় প্রেমিকার সাথে। মিনিট কয়েক পর ফোন রেখে উজ্জ্বল হাসি মুখে ওদের দিকে এগিয়ে এলে ধ্রুবর ঠোঁটে ফুটে ওঠা শান্তির হাসি দেখেই বুঝে যায় দুজনের মান অভিমান মিটে গেছে। ফলে ও নিজেও স্বস্তির শ্বাস ফেলে। ধ্রুবদা, বলেছিলাম না কিয়াই পারবে ইনফো দিতে। এই দেখো পেয়েও গেলাম। ও বলল 11, 15 আর 17 তারিখে শহরের অনেক জায়গায় ইভেন্ট আছে, তাই ছোট বড় সব মিলিয়ে গোটা 50 তো হবেই। তবে হাই ফাই ঝাঁ চকচকে অনুষ্ঠান থাকছে হাতে গুড়ে 5টা। আর তোমাদের এই পপুলার অর্গানাইজেশন তো হেভিওয়েট কাজগুলি করে থাকে, তাহলে আমার মনে হয় ওই 5টা অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে আমরা যদি সরাসরি কথা বলি তবে নিশ্চয়ই জানতে পারবো তারা কোন ইভেন্ট অর্গানাইজেশন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, যেটাতে এদের নাম। আচ্ছা, এই কোম্পানিটার নামটা কি? কোম্পানির নাম সৃষ্টি। তোকে কে বললো ময়ূক? আরে আমি ওখান থেকে বেরোনোর সময় দেখেছি এই একটা প্ল্যাকার্ডে লেখা ছিল ডেকোরেটেড বাই সৃষ্টি, হোয়ার ড্রিমস কাম ট্রু। বাহ ময়ূক, তুই ছক্কা হাঁকিছিস ভাই। তাহলে কালই আমরা ওই উদ্যোক্তাদের কাছে চলে যাই আর জেনে আসি তাহলে ওদের মধ্যে কে সৃষ্টি ইভেন্ট অর্গানাইজেশনকে দিয়ে কাজ করাচ্ছে। কি রে রানা, তোর কিয়া ওই 5 জন হাই প্রোফাইল ক্লায়েন্টদের নামধাম জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ পারবে তো, ওর আবার প্রচুর সোর্স, গুচ্ছের বন্ধু বান্ধব, জানিস তো। হ্যাঁ ঠিক আছে, দিতে পারলেই ভালো। তবে দেখিস ইনফরমেশনগুলো যেন ভুলভাল না হয়, কারণ শেষ প্রাণটা কিন্তু আমাদের আঙুলের ডগায় দাঁড়িয়ে। একটু বেসামাল হলে এটাও শেষ। হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো ধ্রুবদা, কোনো সমস্যা নেই। ওকে ফাইন দেন। রানার আশ্বাসবাণী শুনে ধ্রুব সামান্য চিন্তামুক্ত হয়, আর বাকিটুকু কাটাতে অভ্যেসবশত ঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে বারান্দায় চলে যায়। শরৎ শেষে হেমন্তের আগমনে বাইরের বাতাসে বেশ শীত শীত ভাব। বেশি রাতের দিকে হিম পড়ছে আজকাল, তবুও ধ্রুবর বড্ড ভালো লাগে এই ঠান্ডাটা গায়ে মেখে নিতে। ধ্রুবর দৃঢ় তৎপরতা ও আধুনিক যুগের প্রযুক্তিগত সুবিধাগুলির জন্য আশানুরূপ ঠিকানার সন্ধান করতে গিয়ে ওর নিজেকে খুব একটা বেগ পেতে হয়নি। আগামী 15ই নভেম্বর যুব সংঘের মাঠে সৃষ্টি ইভেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলা সামাজিক অনুষ্ঠানটির ঠিক 1 এবং 2 দিন আগে, অর্থাৎ 12 এবং 13 তারিখ, এই দুটিকেই আপাতত পাখির চোখ হিসেবে ধার্য করে রেখেছে ধ্রুব। সেই মতো সমস্ত বন্দোবস্ত ও পরিকল্পনা তৈরি, শুধু জাল ফেলে শিকার ধরার অপেক্ষায়। তবে ইতিমধ্যেই 12 তারিখ অতিবাহিত হয়েছে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ছাড়াই, তাই ওরা এখন 13 তারিখের দিকে চেয়ে। কর্মব্যস্ত রাজপথ ধরে ছুটে চলেছে কোনো এক প্রসিদ্ধ সংস্থার নীল সাদা রঙের ক্যাব গাড়িটি। ভিতরে মানুষ বলতে কেবল 2 জন, একজন ক্যাব ড্রাইভার আর অন্য একজন যাত্রী। কালো কাঁচে ঢাকা জানালাটা ভেদ করে এটা বোঝার উপায় নেই যে ক্যাব যাত্রী পুরুষ নাকি মহিলা। সন্ধে গড়িয়ে কালো রঙে ঢেকে গিয়েছে গোটা শহর। জ্বলতে থাকা স্ট্রিট লাইটের উজ্জ্বল আলোগুলো অন্ধকারের পথ নির্দেশিকা হয়ে দাঁড়িয়ে রয়েছে সার মেধে। ব্যস্ত রাস্তা থেকে ডাইনে বাঁক নিয়ে ওই গাড়ি এবার একটা প্রায় শুনশান পথ দিয়ে এগিয়ে যায় গন্তব্যের দিকে। বাহারি আলোকসজ্জা ও রকমারি ফুলের আবরণে সেজে অপেক্ষমান যুব সংঘের মাঠে এসেই থামে নীল সাদা ক্যাবটা। দৃষ্টিসীমার আয়ত্ত অবধি মাঠটির ভিতরে বাইরে কোনো একটি প্রাণীরও দেখা মেলে না। অনুষ্ঠান কেন্দ্র, অথচ সবটাই কেমন যেন ফাঁকা, লোকশূন্য। জমকালো কাঁচের দরজা খুলতেই দেখা যায় সে পুরুষ, বয়স আন্দাজ 35 থেকে 37-এর কোঠায়। বর্তমান যুগে এমন বয়সী মানুষকে লোক কম যুবকই বেশি বলা চলে। ঘন চুলের ভালো উচ্চতা সম্পন্ন পুরুষটি তরতাজা ফুলের তোড়া হাতে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রাংতার কাগজে মোড়া তোড়ায় নাক ডুবিয়ে চোখ বুজে প্রাণ ভরে সে টেনে নেয় ফুল থেকে নির্গত হওয়া সতেজ সুগন্ধটা। ক্যাব চালক গাড়ি নিয়ে প্রস্থান করার পর ব্যক্তিটি ধীর পায়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকে সুসজ্জিত নিঝুম মাঠটির আরও ভিতরের দিক বরাবর। তার মুখে অধীরতার ছাপ স্পষ্ট।
ঠোঁটে সূক্ষাতি সূক্ষ্ম স্বাভাবিক হাসি, যা অনুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে দেখার সমান। মাঠের ভিতরে পাতা লাল কার্পেট ধরে কিছু দূর হাঁটার পর ব্যক্তিটি নিজের কাঁধের উপর হঠাৎই উষ্ণ স্পর্শ অনুভব করলে পিছন ফিরে তাকায়। ঠিক তক্ষুনি কালি পটকা ফাটার মতো শব্দ করে কিছু ফাটে ওর চোখের সামনে। মুহূর্তে এক ঝাঁক কাগজের টুকরো হাওয়ায় উড়ে ছড়িয়ে পড়ে মাথা থেকে গোটা শরীরে। ব্যক্তিটি যার পর নাই অবাক হয়ে যায়, তবে ওর অবাক হওয়া আরও বাকি ছিল। কাগজের জটলা সরে যেতেই ব্যক্তিটি নিজের সামনে যার মুখ আবিষ্কার করে তাকে দেখে ও যেমন চমকায় তেমনি ভয় দুপা পিছিয়ে যায়। হাত পা ওর ঠান্ডা হয়ে আসে নিমেষে। কাঁপা গলায় প্রশ্ন করে, দাদা, তুমি? হঠাৎ উদয় হওয়া লোকটিকে দেখে নিমন্ত্রিত ব্যক্তি এতটাই ঘাবড়ে যায় যে বোধশক্তিও হারিয়ে ফেলে। তবে ঘোর কাটলে ও মুহূর্তে পিছন ফিরে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠকারিতা বশত পালাতে না পেরে পায়ে পা জড়িয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। ফলে ওর ফুলের তোড়াটা হাত থেকে ছিটকে যাওয়ার সাথে সাথে ওর বুক পকেট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে আইডি কার্ড, যাতে জল জল করছে অমলেন্দু গুপ্ত নামটি। অমলেন্দু ধাতস্থ হয়ে মাটি থেকে উঠে হামাগুড়ি দিয়ে পালাবার চেষ্টা করলে আততায়ী ওর পা টেনে ধরে। শুধু টেনে ধরাই নয়, উপরন্তু গোড়ালিতে এতটাই চাপ দিতে থাকে যে অমলেন্দু ব্যথায় কোকিয়ে ওঠে। ওই লোকটার গায়ে যে আসুরিক শক্তি রয়েছে তা অমলেন্দু বেশ টের পায়। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? শুনতে পাচ্ছ? দয়া করে সাহায্য করো। সবাইকে সবাইকে মেরে ফেলেছো, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও, কেউ বাঁচাও। আততায়ী হাঁটু মুড়ে বসে অমলেন্দুর চোখের কাছে মুখ নামিয়ে এনে ঠোঁটে আঙুল তোলে, শব্দ করে ইশারায় বোঝানোর চেষ্টা করে এখানে গলা ফাটিয়ে মরে গেলেও কেউ তাকে বাঁচাতে আসবে না। মরার সময় হাত পাশে যত ছুঁড়বে শরীরে কষ্ট তত বাড়বে। উল্টে চুপচাপ নিস্তেজ হয়ে মৃত্যুকে মেনে নিলে শরীরও সঙ্গ দেবে। মুখভঙ্গি করতে করতেই আততায়ী অমলেন্দুর মুখে আঠালো টেপ কষে আটকে দেয়। ফলে ওর চিৎকার এবার গোঙানিতে রূপান্তরিত হয়। নির্দয়ভাবে টেনে হিঁচড়ে ওই ব্যক্তিটি ওকে নিয়ে যেতে থাকে নিজের গাড়ির দিকে। টানা হ্যাচড়ার ফলে খোঁচা খোঁচা ইট সুরকির জমির সাথে ঘষা খেয়ে অমলেন্দুর শরীরের জায়গায় জায়গায় ছাল উঠে ছড়ে যাচ্ছে, চামড়া ফুলে উঠছে। পাশাপাশি অসম্ভব জ্বালা পোড়া অনুভূত হচ্ছে সেই সব স্থান থেকে। তবে তাতে আততায়ীর কোনো ভ্রুক্ষেপ নেই। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।